নমস্কার। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ আয়োজিত যে অনলাইন টিউটোরিয়াল ক্লাস, সেখানে সকলকে স্বাগত। আবারও একটি নতুন টপিক নিয়ে আমরা চলে এসেছি। আজকে আমরা জিওগ্রাফির যে ফোর্থ সেমিস্টারে আগে একটি ভিডিও এসেছিল, জিওগ্রাফি অফ ইন্ডিয়া যে চ্যাপ্টারটি, তার যে ফার্স্ট ইউনিট ভারতের শিল্প, ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি, তার গুরুত্বপূর্ণ তিনটে শিল্প আমরা আলোচনা করেছি। আজকেই সেটারই কন্টিনিউয়েশন, বাকি যে চারটে শিল্প আমাদের সিলেবাসে আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে অন্য দিনের মতো আজকেও আমরা একটি নোটবুক এবং টেক্সট বইটা সামনে রেখে আমরা আজকে অনলাইন ক্লাসে সবাই বসব। শুরু করা যাক আজকে আমাদের নির্ধারিত যে কর্মসূচি। চলো আমরা যে গুরুত্বপূর্ণ যে চারটে শিল্প সেগুলো নিয়ে একের পর এক আলোচনা করব। আমাদের যে সিলেবাসে যে গুরুত্বপূর্ণ যে চারটি শিল্প আছে তার মধ্যে একটি হচ্ছে লৌহ ইস্পাত শিল্প, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, নেক্সট পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, নেক্সট অটোমোবাইল ইন্ডাস্ট্রি এবং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি। অর্থাৎ চারটে গুরুত্বপূর্ণ শিল্প। তার মধ্যে ধাতব শিল্প বলতে মেটালিক এবং মেটালিক মধ্যে হচ্ছে আয়রন অ্যান্ড স্টিল, আর অধাতবর মধ্যে হচ্ছে নন মেটালিকের মধ্যে হচ্ছে পেট্রোরসায়ন শিল্প, আর অটোমোবাইল শিল্প বা মোটর গাড়ি নির্মাণ শিল্প এবং তথ্য প্রযুক্তি এবং যোগাযোগ শিল্প, সেটা হচ্ছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি। তাহলে আমরা শুরুতে প্রথমে আলোকপাত করি আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রিতে। ধাতব খনিজ ভিত্তিক শিল্প, সেটা হচ্ছে আমাদের লৌহ ইস্পাত শিল্প। স্বাধীনতার আগে থেকেই ভারত শিল্পে হয়তো অতটা তখন ডেভেলপ ছিল না, কিন্তু লৌহ ইস্পাত শিল্পে কিন্তু ভারতের একটা ইতিহাস একটু সমৃদ্ধ। স্বাধীনতার আগে থেকেই ভারতে লৌহ ইস্পাত শিল্পের কিন্তু বিকাশ ঘটেছে। তো পরবর্তীকালে বিভিন্ন সময় পঞ্চবার্ষিকী পরিকল্পনা বা পরবর্তীকালে বিভিন্ন বেসরকারি উদ্যোগের মাধ্যমে এই শিল্পের ডেভেলপমেন্ট ভারতবর্ষে হয়েছে। বর্তমানে এই শিল্পে ভারতবর্ষ এখন চীনের পরে পৃথিবীতে লৌহ ইস্পাত উৎপাদনে কিন্তু দ্বিতীয় স্থানে রয়েছে। তাহলে বোঝাই যাচ্ছে যে আমরা এই শিল্পে যথেষ্ট সমৃদ্ধ। তো সেই শিল্প সম্বন্ধে আমরা আলোচনা করব। মনে রাখতে হবে লৌহ ইস্পাত শিল্পকে কিন্তু বলা হয় সকল শিল্পের মূল, ফান্ডামেন্টাল অফ অল ইন্ডাস্ট্রিজ। সকল শিল্পের মূল বলা হয়। তোমরা দেখে নাও, যে কোনো ইন্ডাস্ট্রিতে আমরা যাব, তার স্ট্রাকচার, তার বিভিন্ন যে মেশিন পত্র, সেগুলো আমরা কোথা থেকে পাই? তা সেগুলো আমরা পাই মূলত লোহা দিয়েই তৈরি হয়। যে কোনো রকমের স্ট্রাকচার দিয়ে, যে কোনো রকমের তাদের মেশিন পত্র থেকে শুরু করে সবকিছু। এই জন্য সেই লোহাটাই যেখানে তৈরি হচ্ছে সেটাই হচ্ছে লৌহ ইস্পাত শিল্প বা সকল শিল্পের, এই জন্য একে মূল বলা হচ্ছে। আর একটাও হয় আধুনিক যন্ত্র শিল্পের মেরুদণ্ড। যে কোনো যন্ত্র শিল্পের মধ্যে যন্ত্র শিল্প বা শ্রম শিল্প বলতে যেটা বোঝাচ্ছে, যেখানে বৃহৎ আকারে বৃহৎ বড় বড় মেশিন পত্রের ব্যবহার, তার মেরুদণ্ড বলা যায় কিন্তু এই লৌহ ইস্পাত শিল্প। ওকে, এবার আমাদের একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে যে এই শিল্পতে কি হয়। কি আমরা ছোটবেলা থেকেই জানি যে খনিজ সম্পদের মধ্যে একটি অন্যতম গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ কিন্তু আকরিক লোহা। আমাদের মনে রাখতে হবে যে লোহার জিনিসগুলো আমরা ব্যবহার করি আমাদের সামনে, এক কথায় আমরা লোহা বলে থাকি, ওটা অ্যাকচুয়ালি লৌহ ইস্পাত, আয়রন অ্যান্ড স্টিল। যে কোনো লোহার স্ট্রাকচার, বাড়িতে গ্রিল আছে, সেটা আমরা বলছি লোহা, কিন্তু ওটা কিন্তু আয়রন অ্যান্ড স্টিল। এই লোহাটাকে আমরা কোথা থেকে পাই? মাটি খুঁড়ে কিন্তু আমরা দলা দলা লোহা ওরকম ভাবে পাই না। মাটি খুঁড়ে যেটা পাই সেটা হচ্ছে আকরিক লোহা। ম্যাগনেটাইট, হেমাটাইট, লিমোনাইট, সিডেরাইট আমরা পড়েছি, ঠিক আছে, আগের সেমিস্টার গুলোতেও পড়েছি এবং ছোটবেলাতেও পড়েছি। এই যে বিভিন্ন যে আকরিকের মধ্যে লোহা থাকে, সেগুলোকে মাটির থেকে আমরা যখন বের করি, করে লৌহ ইস্পাত ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে কোক কয়লার সাহায্যে সেগুলোকে কি করা হয়? গলানো হয়। গলিয়ে সেখান থেকে লোহা বের করে তার সঙ্গে আরো কিছু পদার্থ মিশিয়ে আমরা তৈরি করি হচ্ছে লৌহ ইস্পাত বা আয়রন অ্যান্ড স্টিল, এবং সেটাই আমরা নর্মালি যেটা ব্যবহার করে থাকি। এক কথায় প্রকৃত অর্থে এই যে সলিড যে লোহাটা, সেই লোহাটা
ততটা শক্তিশালী হয় না যতটা শক্তপোক্ত হয়। এটা অনেক বেশি ক্ষয় প্রতিরোধী হয়, তার জন্য এটাই আমরা ব্যবহার করি চারিপাশে যতই আমরা লোহার জিনিস দেখি। তো এটাই হচ্ছে এর মূল কনসেপ্ট। এখানে আমরা দেখলাম কাঁচামাল বলতে কি বোঝাচ্ছে। কাঁচামাল হচ্ছে আকরিক লোহা, কোক কয়লা, চুনাপাথর, ডলোমাইট, ম্যাঙ্গানিজ, নিকেল, ক্রোমিয়াম, টাংস্টেন, বর্জ্য, স্ক্র্যাপ লোহা। স্ক্র্যাপ লোহা বলতে মানে পুরনো আগের যে লোহার জিনিসপত্রগুলো, মনে করে আমরা ব্যবহার করে করে অনেক সময় দেখি না, ভাঙাচোরা যে বাড়িতে কিনতে আসে, সেই ভাঙাচোরা লোহার জিনিসগুলো আমরা বিক্রি করি, সেইগুলোকেই বলা হয় স্ক্র্যাপ লোহা। সেগুলোকে নিয়েই আবার পুনরায় সেগুলোকে রিসাইকেল করে আমরা সেটাকে আবার ইউজ করা, সেই স্ক্র্যাপ লোহা। এরকম বিভিন্ন কাঁচামালের প্রয়োজন। এবং তো আমরা প্রত্যেকটা মনে রাখতে হবে, লৌহ ইস্পাত শিল্প কিন্তু একটা অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। আগের দিন কিন্তু আমরা বিশুদ্ধ অবিশুদ্ধর কনসেপ্টটা ক্লিয়ার করেছিলাম। এটা হচ্ছে সেই অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। স্বাভাবিকভাবে এর অবস্থানটাও কিন্তু মনে রাখতে হবে, যেহেতু অবিশুদ্ধ কাঁচামাল, তাই জন্য স্বাভাবিকভাবেই সেগুলো মূলত যেখানে কাঁচামাল পাওয়া যায় তার কাছেই এই ইস্পাত কেন্দ্রগুলি কিন্তু গড়ে ওঠে। এবার অবিশুদ্ধ কাঁচামাল, সেটা কনসেপ্টটা কিভাবে আসছে। আমরা সবাই জানি যে এক টন লৌহ ইস্পাত তৈরি করতে গেলে প্রায় 4.5 টনের কাছাকাছি কিন্তু কাঁচামাল লাগে। এই 4.5 টনের মধ্যে প্রায় 1.7 টন হচ্ছে আকরিক লোহা, ঠিক আছে, 0.8 টন হচ্ছে কোক কয়লা, 2.6 টন হচ্ছে চুনাপাথর বা ডলোমাইট, ম্যাঙ্গানিজ, নিকেল, ক্রোমিয়াম, আর 0.5 টন হচ্ছে ঠান্ডা জলটাও একটা গুরুত্বপূর্ণ কিন্তু বিষয়। তা এইগুলো বিষয় লাগছে, অর্থাৎ 4.5 টন কাঁচামাল ব্যবহার করে আমি 1 টন ইস্পাত পাবো, ওজন কমলো। সেই জন্য এটা অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। তো এরপরে হচ্ছে এইখানে একটা টার্ম কতগুলো আসবে, এই টার্মগুলো একটু আমাদের জেনে রাখতে হবে। লৌহ ইস্পাত শিল্প সংক্রান্ত কিছু দ্রব্যের নাম বা দ্রব্যই বলা যায়। একটা হচ্ছে সবার আগে বলি, সেটা হচ্ছে এখানে যেটা আসছে যে এই কাঁচা লোহাটা কি, সেটা হচ্ছে যে বাতচুল্লিতে লৌহ ইস্পাত তৈরি করতে গেলে যে আকরিক লোহাকে আমরা যখন গলাচ্ছি, তখন বিশুদ্ধ লোহা, গাদ মুক্ত যে বিশুদ্ধ লোহাটা আমরা পাই, তাকে আমরা বলি কাঁচা লোহা। ওকে, সেই কাঁচা লোহার সঙ্গে কি করা হয়, সেই কাঁচা লোহাকে বাতচুল্লির নিচের থেকে একটা পাইপ লাইন দিয়ে বের করা হয়, করে শুকরের পেটের মতো একটা লোহার খণ্ড বানানো হয়। সেটাকেই বলা হচ্ছে কিন্তু এই ঢালাই লোহা বা পিগ আয়রন। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপরে হচ্ছে স্পঞ্জ লোহাটা কি। স্পঞ্জ লোহাটা হচ্ছে আমাদের এই যে বাতচুল্লিতে উন্নত প্রযুক্তির মাধ্যমে আমরা দুটো ভালো কোয়ালিটির লোহা হচ্ছে ম্যাগনেটাইট আর হেমাটাইট, এই উন্নত প্রযুক্তি দিয়ে ম্যাগনেটাইট আর হেমাটাইটকে গলিয়ে যে সরাসরি যে টুকরো টুকরো লোহা পাই, সেটাকে আমরা বলি স্পঞ্জ লোহা। আচ্ছা, সংকর ইস্পাত বলে একটা কনসেপ্ট আছে। লৌহ ইস্পাতটা তো নর্মাল, আর সংকর ইস্পাতটা কি, ওই যে ইস্পাতকে নর্মাল যে ইস্পাতটা পাই তাকে গলিয়ে তার সঙ্গে ম্যাঙ্গানিজ, নিকেল, ক্রোমিয়াম, তামা প্রভৃতি মিশিয়ে কি করা হয়, আরো ক্ষয় প্রতিরোধী ও মূল্যবান একটা ইস্পাত তৈরি করা হয়। হ্যাঁ, সেটাকে আমরা বলি সংকর ইস্পাত বা অ্যালয় স্টিল। আর ধাতু মল আকরিক লোহাকে গলানোর সময় উপরে যে দ্রব্যটা ভেসে ওঠে, যেটা আমাদের কাজে লাগছে না, অপদ্রব্য বলি, সেটাকেই বলা হচ্ছে ধাতু মল। এই টার্মগুলো দেখবে বইতে আছেও, সবার বইতেই কম বেশি আছে। আমরা একবার এখানে একটু আলোচনা করে নিই। ওকে, তো নেক্সট হচ্ছে আমরা এবার যে গুরুত্বপূর্ণ বিষয়ে আসবো, যে ভারতে এই শিল্পের, যেটা আমাদের সিলেবাসে আছে, যে ভারতের লৌহ ইস্পাত শিল্প, সেই কনসেপ্টটা আমরা ক্লিয়ার করি। দেখো, ভারতের লৌহ ইস্পাত শিল্প কিছুক্ষণ আগেই বললাম যে এই ইতিহাসটা কিন্তু অনেক দিন, ব্রিটিশ পিরিয়ড থেকে। ঠিক আছে, কবে? স্বাধীনতার পূর্বে, সবার আগে কোথায়? 1830 খ্রিস্টাব্দে তামিলনাড়ুর পোর্টো নোভাতে প্রথম ইস্পাত কেন্দ্র গড়ে ওঠে লৌহ ইস্পাত। কিন্তু সেটা খুব বেশি দিন চলেনি। তার পরবর্তীকালে 1874 খ্রিস্টাব্দে, এটাকে একটা মাইল ফলক বলা যেতে পারে, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কুলটিতে লৌহ ইস্পাত কারখানা গড়ে ওঠে, যেটা কিন্তু এখনো রানিং, এখনো এর প্রোডাকশন হচ্ছে। যারা কুলটির কাছাকাছি আছো তারাও জানো। ঠিক আছে, নেক্সট 1907 খ্রিস্টাব্দে জামশেদজি টাটা কর্তৃক ঝাড়খণ্ডের, তৎকালীন নাম ছিল সাকচি, এখন বর্তমানে আমরা যেটাকে জামশেদপুর বা টাটানগর বলে থাকি, সেখানে
টিসকো কোম্পানি, টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি, সেই এখন বর্তমানে এই ভারতের সব থেকে বেসরকারি সব থেকে বড় লৌহ ইস্পাত কারখানা, এবং প্রোডাকশনে এ এখন সবার উপরে যতগুলো ইস্পাত কেন্দ্র কারখানাগুলো রয়েছে। তো সেটা 1907 খ্রিস্টাব্দে, 1919 হচ্ছে পশ্চিমবঙ্গের বার্নপুরে। ঠিক আছে, আচ্ছা এইখানে একটু বলে রাখি, 1919 খ্রিস্টাব্দে পশ্চিমবঙ্গের বার্নপুরে হওয়ার পরবর্তীকালে এখনো এটা রানিং আছে। বর্তমানে কিন্তু এই যে কুলটি এবং বার্নপুরটাকে একই সংস্থা, সেটার নাম ইসকো, ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বলে নাম দিয়ে, যেটা ভারত সরকারের কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সেলের অন্তর্গত। তো এই বার্নপুর এবং কুলটিতে একই সাথে এখন প্রোডাকশন হচ্ছে। ওকে, আর 1923 খ্রিস্টাব্দে ভদ্রাবতীতে বিশ্বেশ্বরায় আয়রন অ্যান্ড স্টিল লিমিটেড, কর্ণাটকের ভদ্রাবতীতে। এইগুলো হচ্ছে স্বাধীনতার আগে, তার মধ্যে পোর্টোনোভা বাদ দিলে বাকিগুলো কিন্তু প্রত্যেকটাতে এখনো প্রোডাকশন চলছে এবং ভালোভাবেই চলছে। এবার স্বাধীনতার পরবর্তীকালে আমরা জানি 1951 সাল থেকে, স্বাধীনতা হচ্ছে 1947, 1951 সাল থেকে ভারতের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে, কৃষিতে উন্নতি, শিল্পে উন্নতি, ওভারঅল ডেভেলপমেন্টের জন্য প্রতি 5 বছর অন্তর একটা করে 5 বছর ধরে একটা করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভারত সরকার গ্রহণ করত সমস্ত রাজ্য সরকারকে মিলে, যাতে ভারতের ওভারঅল আর্থিক উন্নতি ঘটে, বিভিন্ন রকম ডেভেলপমেন্ট গুলো চলে। সেই পঞ্চবার্ষিকী পরিকল্পনা কালে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, সেকেন্ড, সেখানে দুর্গাপুর, রৌরকেল্লা এবং ভিলাইতে 3টে সরকারিভাবে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠে। ওকে, নেক্সট, দ্বিতীয় পঞ্চবার্ষিকীতে 1956 থেকে 61। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সালেম, তামিলনাড়ুর সালেম, বিজয়নগর এবং বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে কিন্তু লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠে। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 1980-85 মধ্যে উড়িষ্যার দৈতারিতে, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পারাদ্বীপ, শালবনী, আমাদের শালবনীতে যেটা পশ্চিম মেদিনীপুরের শালবনীতে জিন্দাল গ্রুপ তারা এটা করে, চান্ডিল এবং কলিঙ্গনগরে। আর একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ডলডিতে এবং মারমাগাঁওতে এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলো কিন্তু গড়ে ওঠে। এগুলো যেগুলো বললাম এগুলো সবই বৃহদায়তন লৌহ ইস্পাত শিল্প। ভারতবর্ষে কিন্তু এখন বৃহদায়তন লৌহ ইস্পাত কারখানার সাথে সাথে প্রচুর শঙ্কর ইস্পাত কেন্দ্র, একটু আগে বললাম শঙ্কর ইস্পাত কেন্দ্র কি, মিনি স্টিল প্ল্যান্ট, এরকম একাধিক লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে উঠেছে। কিন্তু আকারে যাদের প্রোডাকশন প্রচুর বা আকার আয়তনে বৃহৎ, সেগুলো হচ্ছে মূলত এগুলো। এছাড়াও আরো অনেকগুলো প্রস্তাবিত আছে যেগুলো ভবিষ্যতে তাদের প্রোডাকশন শুরু। তো এটাই হচ্ছে ভারতের আমাদের চিত্র, যেটা মোটামুটি এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রের অবস্থানগতভাবে যদি আমরা দেখি, সেটা ভারতের ম্যাপে আমরা একটু দেখে নিই। দেখো, আচ্ছা, ভারতের ম্যাপে দেখার আগে একটা জিনিস টার্মটা এসছে, দেখো, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড 1973, ভারত সরকারের উদ্যোগে সেল, এটাকে শর্টে সেল বলে, 1973 সালে একটা সংস্থা গড়ে তোলে, যার উদ্দেশ্য হচ্ছে ভারত সরকারের আন্ডারে যেসব লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র এবং তার সঙ্গে শঙ্কর ইস্পাত বা অ্যালয় স্টিল প্ল্যান্ট গুলো রয়েছে, তাদের প্রোডাকশন কিভাবে হচ্ছে বা প্রোডাকশনটাকে ঠিকঠাক হচ্ছে কিনা, বা তাদের পরিচালনা করা, তাদের কোনো প্রবলেম আসছে সেগুলোকে সলিউশন করা। অর্থাৎ এই সমস্ত লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলি যেগুলো সরকারি, তাদের পরিচালন ক্ষমতা হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়ার হাতে, যারা অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে যারা এখানে কাজ করছে তাদেরকে ট্রেনিং দেওয়া থেকে শুরু করে সব দিকটা ওনারা দেখেন, ব্যবসা বাণিজ্য, আমদানি রপ্তানি সবটাই ওনারা খেয়াল রাখেন বা দেখেন, খেয়াল করেন। এবং এর হেড অফিস কিন্তু নিউ দিল্লিতে, আমাদের কলকাতাতেও এর ব্রাঞ্চ অফিস রয়েছে। এবার হচ্ছে ভারতের একটা, আমরা তোমাদেরই বিভিন্ন যে পাঠ্য বইগুলো তো আছে সেখান থেকে একটা সংগ্রহ করা ভারতের লৌহ ইস্পাত বিভিন্ন রকম কেন্দ্রগুলো, এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এখানে অনেক রকম ইন্ডিকেট করে দেওয়া আছে যে কোনটা কিরকম বৃহদায়তন, কোনটা ক্ষুদ্রায়তন বা নিম্নীয়মান। ভারতবর্ষ জুড়ে কিন্তু এখন ছোট বা ক্ষুদ্র আকৃতির স্টিল প্ল্যান্ট প্রচুর গড়ে উঠেছে। কিন্তু যদি আমরা আরো ফোকাস করি, দেখব বৃহদায়তন যেগুলো রয়েছে তার একটা বড় অংশ রয়েছে কিন্তু এই পূর্ব আর মধ্য ভারত জুড়ে। দেখো, যেটাকে বক্স করা আছে, পূর্ব এবং মধ্য ভারত জুড়ে। তো একটা গুরুত্বপূর্ণ, এখানে আমরা এটা ক্লাস 10-এও পড়েছি, এই যে পূর্ব এবং মধ্য ভারতে এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রগুলোর
কেন্দ্রীয় ভবনের কারণ কি, তো সেটা একবার একটু জেনে নিন। যে দেখো যতগুলো এখানে আশেপাশে অনেকগুলো গড়ে উঠছে হয়তো, কিন্তু এগুলো কিন্তু যে বড় বৃহদায়তন না, বৃহদায়তন সব এইখানে। এর কারণটা কি? এখানে আমাকে মনে রাখতে হবে, একটু আগে বলেছিলাম লৌহ ইস্পাত শিল্প হচ্ছে কি একটা অবিশুদ্ধ কাঁচামাল ভিত্তিক শিল্প। তাহলে পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের একদেশী ভবন বা কেন্দ্রীয় ভবনের কারণ কি? আকরিক লোহার প্রাচুর্য। আমরা ভারতের যে খনিজ চ্যাপ্টারে পড়েছি যে আকরিক লোহা ভারতের কোথায় কোথায় পাওয়া যায়, তার মধ্যে আমরা দেখেছি যে আকরিক লোহাটার প্রাচুর্য মূলত উড়িষ্যা বা ঝাড়খণ্ড বা মধ্যপ্রদেশ বা ছত্তিশগড়, এই অঞ্চলটায় বেশি আছে, কর্ণাটকেও আছে, কিন্তু এই অঞ্চলটা বেশি। বিভিন্ন যে গুরুত্বপূর্ণ গরু মহিষানি, সুলাইপাত, বাদাম পাহাড়, বোনাই, হ্যাঁ, তো এই যে আকরিক লোহার খনিগুলোর অবস্থান। এবার যেহেতু অবিশুদ্ধ কাঁচামাল ভেবে রাখো, তাহলে আমি যদি অনেক দূরে কোথাও লৌহ ইস্পাত কেন্দ্রগুলি করি, তাহলে এখান থেকে নিয়ে যাওয়ার খরচ অনেক। কারণ আমরা নিয়ে যা কারণ 1 টন ইস্পাত করতে গেলে, ইস্পাত বা বানাতে গেলে, একটু আগেই বলেছি প্রায় 4.5 টন আমার কি লাগবে, কাঁচামাল লাগবে। তাই জন্য এই কাঁচামালের প্রাচুর্যটা একটা ফ্যাক্টর, যে কাঁচামাল যেখানে পাওয়া যায় সেখানে টেন্ডেন্সি হচ্ছে গড়ে ওঠে না। তাহলে এই আকরিক লোহার প্রাচুর্য এখানে রয়েছে। কয়লা, কয়লা খনি থেকে আমরা জানি কোক কয়লা পাওয়া যায়, বা কোক কয়লার যোগানটা, কয়লার যোগান, কারণ এই আকরিক লোহা বা এইগুলোকে গলাতে গেলে প্রচুর কয়লা বা প্রচুর শক্তির প্রয়োজন হয়। আমরা জানি ঝাড়খণ্ডের তোমার ঝরিয়া, আমাদের পশ্চিমবঙ্গের রানীগঞ্জ, উড়িষ্যার তালচের, বিভিন্ন জায়গায় প্রচুর আমাদের কয়লা খনি রয়েছে, যেখান থেকে পূর্ব মধ্য ভারতে, যেখান থেকে সহজেই কয়লা পাওয়া যায়। অন্যান্য খনিজ দ্রব্য, অন্যান্য খনিজ মানে ম্যাঙ্গানিজ, চুনাপাথর, ডলোমাইট, ঠিক আছে, যে বীরমিত্রপুর বা ডালটনগঞ্জ, এই যে জায়গাগুলো যেখান থেকে এই খনিজগুলো পাওয়া যাচ্ছে, সেইটাও তো আমাদের লাগবে, সেটাও এখানে রয়েছে। সুন্দরগড়, জল প্রচুর স্বচ্ছ, পরিষ্কার স্বচ্ছ জল লাগবে। এবার এখানে হয়তো প্রচুর নিত্যবাহ নদী নেই, কিছু নদী আছে, দামোদর, ব্রাহ্মণী, হ্যাঁ, বা তোমার বরাকর, এই যে নদীগুলো রয়েছে, সেই নদীগুলোর জল তো লাগছেই, খড়কই নদী, কিন্তু তার সঙ্গে এখানে প্রচুর ড্যাম তৈরি করা হয়েছে, সেই বিভিন্ন জলাধার থেকেও প্রচুর আমরা জল পেয়ে থাকি। তাহলে জলের সরবরাহটা এখানে রয়েছে। বিদ্যুতের যোগান, মেশিন চলতে গেলে কারেন্ট লাগবে, যেহেতু এটা কয়লা খনি এখানে আশেপাশে প্রচুর আছে, কয়লা খনির উপর ভিত্তি করে এখানে কি এই অঞ্চলগুলো প্রচুর পরিমাণে এখানে কি রয়েছে, তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, এবং কয়েকটা জায়গায় কিছু কিছু জায়গায় জলবিদ্যুৎ কেন্দ্র রয়েছে, সেখান থেকে বিদ্যুতের যোগানে কোনো সমস্যা নেই। উন্নত পরিবহন ব্যবস্থা, উন্নত পরিবহন ব্যবস্থাটা একটা ফ্যাক্টর, কারণ এখানকার বিভিন্ন ন্যাশনাল হাইওয়ে, রেলওয়ে নেটওয়ার্ক বা একাধিক বন্দর কাছাকাছি রয়েছে, তো সেখানে পরিবহন ব্যবস্থাটা এখানে খুব উন্নত। কারণ আমরা জানি কাঁচামাল আনতে গেলে ট্রান্সপোর্ট না সিস্টেম না ভালো না হলে হবে না, আবার যে উৎপন্ন দ্রব্য সেটাকেও মার্কেটে বা বিদেশে রপ্তানি করতে গেলে, বন্দরে পাঠাতে গেলেও আমার এই সিস্টেমটা ভালো হতে হবে। বন্দরের অবস্থান, কলকাতা, হলদিয়া, পারাদ্বীপ, বিশাখাপত্তনম, সমস্ত বন্দরগুলো খেয়াল করে দেখো, সব পূর্ব মধ্য ভারতের ঠিক কাছাকাছি, 150-150-200 কিলোমিটারের মধ্যে সহজেই আমি রপ্তানি করতে পারবো, বা বিদেশ থেকে কোনো কাঁচামাল আনতে, কিছু মেশিন পত্র থেকে শুরু করে কাঁচামাল আনাটাও অনেক ইজি হবে। সমৃদ্ধ বাজার, পূর্ব মধ্য ভারত অঞ্চলে কি আমাদের হুগলি শিল্পাঞ্চল, হলদিয়া শিল্পাঞ্চল, ছোটনাগপুর যে বিভিন্ন শিল্পাঞ্চল, প্লাস তার সঙ্গে ভারতের বিভিন্ন জায়গায় একটা বাজার তো রয়েছে, তার সঙ্গে বিদেশেও প্রচুর চাহিদা রয়েছে এখানকার লৌহ ইস্পাতে। তো এগুলো হচ্ছে এর গুরুত্বপূর্ণ কারণ। শ্রমিকের যোগান, ইউপি মানে উত্তরপ্রদেশ, বিহার বা ঝাড়খণ্ড, বা তার সঙ্গে মনে করো আমাদের উড়িষ্যা, পশ্চিমবঙ্গে, এখানে দক্ষ অদক্ষ বিভিন্ন রকম শ্রমিকের প্রচুর যোগান, যেহেতু জনবসতির ঘনত্ব বেশি, খুব স্বাভাবিকভাবেই শ্রমিকের যোগানে এখানে কোনো সমস্যা হয় না। তো এগুলো হচ্ছে মেন ফ্যাক্টর, যেগুলোর জন্য পূর্ব ও মধ্য ভারতে কিন্তু লৌহ ইস্পাত শিল্প কিন্তু গড়ে উঠেছে। এবার একটা জায়গায় আমার এখানে একটু চার্ট করা আছে, আমি প্রত্যেকটাতে আর যাব না। প্রত্যেকটা শিল্পকেন্দ্রগুলো, মেন প্রধান যে শিল্পকেন্দ্রগুলো, তাদের কাঁচামাল কোথা থেকে আসছে, তাদের কারেন্ট কোথা থেকে আসছে, তাদের শ্রমিক, বন্দর বা পরিবহন ব্যবস্থা কোথা, মানে কোথায় কিরকম পরিবহন ব্যবস্থা, সেরকম একটা চার্ট এখানে রয়েছে, যেটা বিভিন্ন বইতে দেখবে আলাদা আলাদা পয়েন্ট করে দেওয়া আছে। আমরা এখানে একটা চার্ট দেখিয়ে দিয়েছি, দুটোতেই একই রকম, দুটোতে কোনো রকম আলাদা কিছু নেই।
ঠিক আছে। এখানে মনে রাখতে হবে যে বার্নপুর কুলটিতে তো আমরা বললামই, জামশেদপুরও বললাম, টিস্কো। আচ্ছা, রাউরকেল্লা যেটা আমাদের তোমাদের রাউরকেল্লাতে হচ্ছে তোমার উড়িষ্যা সুন্দরগড় জেলায়, এটা হচ্ছে জার্মানির ক্রুকস অ্যান্ড ডেমাগ কোম্পানির হেল্পে, এটা মনে রাখতে হবে, রাউরকেল্লাটা জার্মানির এই কোম্পানির হেল্পে কিন্তু এই লৌহ ইস্পাত শিল্প কেন্দ্রটা গড়ে ওঠে। আচ্ছা, দুর্গাপুর তো আমরা জানি, দুর্গাপুরকে আমরা কি বলি, ভারতের রুর বলা হয়। রুরটা কি? রুর হচ্ছে জার্মানির রাইন নদীর একটা ছোট্ট উপনদীর নাম রুর, এবং এই রুর নদীর অববাহিকা অঞ্চলে প্রচুর কয়লা পাওয়া যায় ভালো কোয়ালিটি। এই কয়লার উপর বেস করে এই অঞ্চলে প্রচুর লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র বা বিভিন্ন রকম ধাতব শিল্প বা রাসায়নিক শিল্পে প্রচুর এখানে ব্যাপ্তি। তো এই জন্য এখানে রুট শিল্পাঞ্চলটা গড়ে উঠেছে, এবং যেটা খুব গুরুত্বপূর্ণ জার্মানির ক্ষেত্রে। আমাদের পশ্চিমবঙ্গে যে রানীগঞ্জ কয়লা খনি আছে, বা রানীগঞ্জ আসানসোল থেকে শুরু করে যে বিভিন্ন রকম যে এলাকাটা রয়েছে কয়লা খনির জন্য বিখ্যাত, ওই অঞ্চলটা, সেই অঞ্চলের কয়লার উপর, উৎকৃষ্ট কয়লার উপর ভিত্তি করে দামোদর নদের তীরে দুর্গাপুরে একাধিক লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র বা ভারী যন্ত্রাংশ শিল্প বা তার সঙ্গে রাসায়নিক শিল্প, তারও সমাবেশ ঘটেছে। এই রুর অঞ্চলের সঙ্গে এর মিল থাকার জন্য দুর্গাপুরকে ভারতের রুর বলা হয়। তো দুর্গাপুর গড়ে তুলতে গেলে ইংল্যান্ডে যে ইস্কন নামক একটা সংস্থা আছে, সেই ইস্কনের সহায়তায়, এই ব্রিটিশ প্রতিষ্ঠানের সহায়তায় এটা গড়ে ওঠে। আচ্ছা, ভিলাইয়ের হেল্প করেছে কে? ভিলাই হচ্ছে আমাদের সরকারি যে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলো রয়েছে তার মধ্যে সব থেকে প্রোডাকশন বেশি হয়, ঠিক আছে। এবং সেই দিক থেকে, এবং একে হেল্প করেছে হচ্ছে আমাদের সোভিয়েত ইউনিয়ন, তৎকালীন এখন যেটা রাশিয়া, আগে অনেকগুলো দেশ একসাথে মিলে সোভিয়েত ইউনিয়ন ছিল, সেই সোভিয়েত ইউনিয়নের হেল্পে গড়ে উঠেছে। ওকে, বোকারোর ক্ষেত্রেও তাই, বোকারোটাও সোভিয়েত ইউনিয়নের হেল্প নিয়ে বোকারো লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটা গড়ে উঠেছে। আর একটা জিনিস মজার বিষয় দেখো, বিশাখাপত্তনম একটা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, এগুলো সব কিন্তু পূর্ব মধ্য ভারতে। বিশাখাপত্তনমের অবস্থানটা অনেকটা বন্দরের কাছে। এবার যে কাঁচামালগুলো পাওয়া যায় সেখান থেকে যে খুব দূরে তা নয়, কিন্তু বিশাখাপত্তনমের অবস্থানটা দেখা যাচ্ছে যে ভারতবর্ষে লৌহ ইস্পাত শিল্পের যে কেন্দ্রের যে পরবর্তীকালে যে অবস্থানগত একটা চেঞ্জ দেখা গিয়েছে, সেটা বিশাখাপত্তনম থেকে শুরু হয়েছে। কি রকম পরিবর্তন? কারণ যেহেতু এই কাঁচামালগুলো সবই অপুনর্ভব সম্পদ, অর্থাৎ ভান্ডারগুলো একের পর এক খনিগুলো শেষ হয়ে যাচ্ছে, এবং বিদেশের বাজারের উপর, বিদেশের আমদানি করা কাঁচামালের উপর অনেকটা নির্ভর করতে হচ্ছে। তাই জন্য বিদেশ থেকে কাঁচামাল আনবে কোথা দিয়ে? বন্দর দিয়ে। আবার আমি প্রোডাকশন করলাম, করে আবার যে দ্রব্যটা তৈরি করবো সেটা বাজার দিয়ে, বন্দর দিয়েই আমি পাঠাবো বিদেশে। তাহলে বন্দরের নিয়ারেস্ট যদি আমরা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলো গড়ে ওঠে, সেটা কিন্তু অনেক বেশি সুবিধাজনক। তাই জন্য বর্তমানে কিন্তু দেখা যাচ্ছে, ভারতবর্ষেও দেখা যাচ্ছে এবং সারা পৃথিবীর রেসপেক্টে, জাপানে এটা বিশেষ করে দেখা যায় যে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলো সব বন্দর কেন্দ্রিক। তার কারণ এটাই। এবং এখন একটা কাঁচামাল আমরা শুরুতে বলেছিলাম, স্ক্র্যাপ লোহা, এই যে পুরোনো যে লোহাগুলো যেগুলো এখন আর আমরা ব্যবহার করছি না, ভেঙে চুরে যাচ্ছে বা আমরা ইউজলেস হয়ে যাচ্ছে, সেগুলোকে আবার পুনর্নবীকরণ করে, এবার এই স্ক্র্যাপ লোহা সারা বিশ্ব, শুধু ভারতবর্ষ কেন, সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আমরা জোগাড় করি, সেটাকেই আবার নতুন করে পুনর্নবীকরণ করে আমরা যদি আবার প্রোডাকশনে ব্যবহার করি, তাহলে এই জন্য তো আমার খনির পাশে অবস্থানের দরকার নেই। তাহলে এর পাশে আমার দরকারটা কি? বন্দরের কাছে, যেখান থেকে আমি আমদানিও করে আনতে পারবো, আবার বিদেশে রপ্তানিও করতে পারবো। এই জন্য বন্দর ভিত্তিক কিন্তু বিভিন্ন রকম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রকে গড়ে উঠতে দেখা গিয়েছে। এবার এখানে মনে রাখতে হবে যে বিশাখাপত্তনমটা যে শুধুমাত্র এর দেখবে কয়লা, আকরিক লোহা এর যোগান আছে, কিন্তু এর বিদেশ থেকেও বিভিন্ন রকম স্ক্র্যাপ লোহার যোগানও কিন্তু থাকে, বা ভবিষ্যতে কিন্তু এই যে বন্দর ভিত্তিক অবস্থানটা যে পরিবর্তন, সেটার কারণটাও কিন্তু এটা আমরা ব্যাখ্যা করে দিলাম। প্রশ্ন আসতেই পারে যে বর্তমানে কি পরিবর্তন দেখা গিয়েছে, তো এটা একটা ব্যাখ্যা। নেক্সট, আমাদের এই যে বিষয়গুলো জানলাম, তাহলে তো সবগুলোই পজিটিভ কিছুই জানলাম। এরপরে কি? এরপরে হচ্ছে ভারতে লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা, টেকনিক্যাল প্রবলেম রয়েছে। সেই টেকনিক্যাল প্রবলেমের জন্য কিন্তু আমরা অনেক সময় একটু পিছিয়েও যাচ্ছি। সেগুলো কি? কোক কয়লার অভাব। এই যে বিভিন্ন রকম যে কাঁচামালগুলো, বিশেষ করে খনিজ সম্পদগুলো, এগুলো গলাতে গেলে আমার প্রচুর কোক কয়লা লাগবে।
এই কোক কয়লার যোগান ভারতে খুব বেশি নেই, আমাকে বিদেশ থেকে আমদানি করতে হচ্ছে, যেগুলো অনেকটা ব্যয় হয়ে যাচ্ছে। এই ব্যয় হয়ে গেলে যেটা হচ্ছে যে আমাদের উৎপাদন ব্যয়টা বেড়ে যাচ্ছে, এটা একটা প্রবলেম। উন্নত মানের আকরিক লোহা, হেমাটাইট বা ম্যাগনেটাইট, যেখান থেকে স্পঞ্জ লোহা পাওয়া যায়, এখন স্পঞ্জ লোহার ডিমান্ড খুব। এই ভালো কোয়ালিটির আমাদের মূলত বিটুমিনাস জাতীয় লোহাটাই বেশি, তোমার সরি বিটুমিনাস বলছি, লিমোনাইট জাতীয়। আম, তো এই যে তোমার উন্নত মানের যে আকরিক লোহা, সেই আকরিক লোহার কোয়ালিটিটা কিন্তু তোমার খুব যোগানটা কিন্তু খুব কম। ঠিক আছে, আমাদের ভারতবর্ষে কিন্তু অ্যাভারেজ ম্যাগনেটাইট খনি আছে, হেমাটাইটও আছে, তবে লিমোনাইটটা বেশি। তো বিটুমিনাসটা কয়লা বলে ফেলেছিলাম, লিমোনাইটটাই বেশি। তো সেই আকরিক লোহার কিন্তু অনেকটা প্রবলেম বা ক্রাইসিস আছে। উন্নত প্রযুক্তিবিদ্যা এবং যন্ত্রপাতি, যত দিন যাচ্ছে নতুন নতুন টেকনোলজি আসছে, আমরা সবাই জানি সব ক্ষেত্রে। খুব সাধারণ একটা মোবাইলে দেখো না, যতদিন যাচ্ছে নতুন নতুন অ্যাপস আসছে। পুরোনো 1-2 বছরের পুরোনো ফোন আমরা সেই অ্যাপগুলো চালাতে পারছি না, সেই ফোনে সাপোর্ট করছে না, সেটিং নিতে পারছে না। তো সেরকম প্রযুক্তিবিদ্যা উন্নত আসছে, যন্ত্রপাতি নতুন নতুন আসছে, সেটা যদি সেরকম ভাবে আধুনিকীকরণের সঙ্গে আমরা মানে আধুনিকীকরণ যেভাবে হচ্ছে সেভাবে যদি আমরা না এগোতে পারি, তাহলে মুশকিল। কাঁচামালের মূল্য বৃদ্ধি, যেহেতু অপুনর্ভব সম্পদ, যত নিঃশেষের দিকে যাচ্ছে তত মূল্য বৃদ্ধি পাচ্ছে। কাঁচামাল, বিশেষ করে কয়লা বলো, আকরিক লোহা বলো, এই কাঁচামালের মূল্য বৃদ্ধি হলে কি হবে? প্রোডাক্টের মূল্য বৃদ্ধি পাচ্ছে, সেটা তখন আবার স্বাভাবিকভাবেই চাহিদার একটা ঘাটতি দেখা দিচ্ছে, দাম বাড়লে যেটা হয়। আমাদের ত্রুটিপূর্ণ পরিচালন ব্যবস্থা, সেলের আন্ডারে হোক বা বিভিন্ন বেসরকারি সংস্থার মধ্যেও, যে যেরকম পরিচালন ব্যবস্থাটা বিদেশের সংস্থাগুলো করছে, সেক্ষেত্রে কোথাও মনে হয় একটা ত্রুটি থেকে যাচ্ছে, সেটা একটা ব্যাপার। আর ওই যে গতানুগতিক যে উৎপাদন পদ্ধতি, উম, আজ থেকে কিছু বছর আগে যেরকম ভাবে চলছে, যেহেতু কিছু কিছু কারখানা তো স্বাধীনতার আগে, সেই জায়গায় কিছু কিছু জায়গায় মডারেশন হয়েছে, আধুনিকীকরণ হয়েছে, কিন্তু প্রতি মুহূর্তে যেরকম চেঞ্জ আছে সেই অনুযায়ী নিজেকে কারখানাগুলোকে চেঞ্জ করতে হবে, শিল্প কেন্দ্রগুলোকে চেঞ্জ করতে হবে, সেটা কিন্তু হচ্ছে না। এটা একটা টেকনিক্যাল প্রবলেম। নেক্সট, এবার শুধু তো প্রবলেম বললাম, তাহলে সম্ভাবনা নেই এই শিল্পের? যথেষ্ট সম্ভাবনা আছে। প্রতিবেশী দেশ, আমাদের চারিপাশে যেসব প্রতিবেশী দেশ, পাকিস্তান হোক, শ্রীলঙ্কা হোক, মালদ্বীপ হোক, বাংলাদেশ হতে পারে, নেপাল, ভুটান, মায়ানমার, ঠিক আছে, ইন্দোনেশিয়ার দিকটায়, তো এই যে দেশগুলো, এই দেশগুলোতে কিন্তু লৌহ ইস্পাত শিল্পে সেরকম ডেভেলপ নয়। লোহার চাহিদাটা আমরা আমাদের ইস্পাত দিয়ে আমরা যতটা আহ, তোমাকে তাদেরকে রপ্তানি করতে পারবো, বা তারাও তাদের একটা সমৃদ্ধ বাজার সেখানে রয়েছে, তাদের তো দেশে চাহিদা রয়েছে লোহার, তো সেখানে একটা বিশাল বড় সম্ভাবনা রয়েছে। আমরা যদি বিদেশের বাজারগুলো ধরতে পারি, বা দেশের মধ্যেও সেলের মাধ্যমে কারখানাগুলির আধুনিকীকরণের ব্যবস্থা হচ্ছে। সরকারি যেগুলো, বেসরকারিরা তারা তাদের মতো করছে, যেহেতু অনেকগুলো সরকারি ইস্পাত কেন্দ্রগুলো হয়েছে, বা মিনিস্ট্রিয়াল প্ল্যান্ট বা শঙ্কর ইস্পাত কেন্দ্রগুলো, সেগুলোকে কিন্তু সেলের মাধ্যমে, অর্থাৎ স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেড, তাদের মাধ্যমে কিন্তু আধুনিকীকরণের ব্যবস্থা কিন্তু হচ্ছে। দেশের মধ্যে কিন্তু লোহার চাহিদা বাড়ছে। তোমরা খেয়াল করে দেখো, আমাদের নতুন যাদের বাড়ি হচ্ছে, দেখবে এখন কিন্তু যেহেতু কাঠের চাহিদা প্রচুর, বা কাঠটা আমরা অ্যাভয়েড করছি, কাঠের ফ্রেম লাগাচ্ছি না, কি করছি আমরা, বিভিন্ন লোহার স্ট্রাকচার লাগাচ্ছি, তাতে কাজ বসাচ্ছি বা স্লাইডিং কিছু। তো লোহার চাহিদা বিভিন্ন ভাবে, বিভিন্ন ক্ষেত্রে, আমি একটা এক্সাম্পল দিলাম, বিভিন্ন ক্ষেত্রে বাড়ছে। স্বাভাবিকভাবে সেটা ইস্পাতের উৎপাদনের পক্ষে খুব জরুরি। ভারতের উদার শিল্পনীতি, যেটা 1991 ঘোষিত শিল্পনীতি, পরবর্তীকালে বিভিন্ন সময়ে সেন্ট্রাল গভর্নমেন্ট তাদের শিল্পনীতিগুলোকে আরো পরিবর্তন করছে, যাতে বেসরকারি যে মূলধন, বেসরকারি যে আহ, বিভিন্ন মালিক গোষ্ঠী, তারা যেন এসে এই শিল্পে ইনভেস্ট করে, যেটা আমাদের দেশের এই লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে কিন্তু আরো এগিয়ে নিয়ে যায়। মনে রাখতে হবে, লৌহ ইস্পাত শিল্পে প্রোডাকশনে ভারত এখন সেকেন্ড পজিশন। আর আরো যাতে কি করে ভালো, এবং স্বাভাবিক, এবং যেহেতু এটা বৃহদায়তন শিল্প, প্রচুর কর্মসংস্থানের সুযোগ রয়েছে, বা এটার মাধ্যমে প্রচুর প্রচুর ইনফ্রাস্ট্রাকচার রেডি হয়, স্বাভাবিকভাবে এই শিল্পটা কিন্তু ভারতের ক্ষেত্রে খুব গুরুত্ব। তো আমরা এতক্ষণ ধরে কি জানলাম, লৌহ ইস্পাত শিল্পে ভারতের অবস্থান, বা ভারতে কি কি
গড়ে ওঠার কারণ, কোথায় গড়ে উঠেছে, কি কি প্রবলেম আছে, কি কি সম্ভাবনা আছে। আশা করি লৌহ ইস্পাত শিল্প সংক্রান্ত যদি কোনো সমস্যা থাকে তোমাদের হয়তো এই ক্লাসের মাধ্যমে সেটা কেটে গিয়েছে। নেক্সট আমরা যে শিল্পে আসব সেটাই আমরা যাই। দেখো, সেটা হচ্ছে কি অধাতব খনিজ ভিত্তিক শিল্প বা পেট্রোরাসায়নিক শিল্প। অধাতব, ওকে, অধাতব, যেটা আমাদের কিন্তু সিলেবাসে পেট্রোরসায়ন শিল্প হিসেবে রয়েছে। এবার আমরা সবাই ছোটবেলা থেকে পড়ে এসেছি এই শিল্পের অপর নাম উদীয়মান শিল্প, সানরাইজ ইন্ডাস্ট্রি। ভারতবর্ষে এই শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়, কারণ ভারতবর্ষে এই শিল্প, ভারতবর্ষ শুধু বলা পৃথিবীতেই এই শিল্পের থেকে যেসব উৎপন্ন দ্রব্য আমরা পাই না, সেটা আমাদের প্রত্যেকের প্রতিদিনকার যে রেগুলার যে দৈনন্দিন জীবন, সেখানে 500 থেকে 600 রকমের দ্রব্য আমরা পাই এখান থেকে। তাহলে এর ব্যাপ্তিটা এত বড়। প্লাস এখানে যেহেতু প্রচুর এই শিল্পের মাধ্যমে প্রচুর অনুসারী শিল্প গড়ে ওঠে। আমরা অনুসারী শিল্প আগের দিন বলেছিলাম, হয় মনে করে দেখো যে একটা বৃহদায়তন শিল্পকে কেন্দ্র করে যেসব ছোট ছোট শিল্প গড়ে ওঠে সেটাকে আমরা অনুসারী শিল্প বলি। সেই অনুসারী শিল্পের যেহেতু এখান থেকে যে প্রোডাকশনটা বিভিন্ন দ্রব্য আমরা পাই, সেই দ্রব্যটাকে আমরা সরাসরি ব্যবহার করতে পারি না। এই অনুসারী শিল্প কেন্দ্রগুলো কি করে, সেগুলোকে নিয়ে তারা এবার আমাদের ব্যবহার্য বিভিন্ন দ্রব্য তারা প্রস্তুত করে। তো অনুসারী শিল্পের বিকাশ ঘটে এই শিল্পের মাধ্যমে, এবং এখানে প্রচুর কর্মসংস্থানের সুযোগ আছে, এই জন্য একে উদীয়মান শিল্প বলা হয়। ঠিক আছে, নেক্সট, কাঁচামাল কি আমরা আগেও জানি, ন্যাপথা প্রাকৃতিক গ্যাস। ন্যাপথা ব্যাপারটা কি, কোথা থেকে পাই? মাটির তলা থেকে যেসব খনিজ তেল, আমরা অপরিশোধিত খনিজ তেল আমরা তুলি, সেটাকে আমরা ব্যবহার করতে পারি না, সেটাকে শোধন করতে হয় শোধনাগারে। এই শোধনাগারে শোধন করার সময় একটা দ্রব্য পাই, তার নাম ন্যাপথা, যেটা খুব গুরুত্বপূর্ণ লৌহ ইস্পাত শিল্পের ক্ষেত্রে। এছাড়া প্রাকৃতিক গ্যাস থেকেও পাই, এরকমও প্রাকৃতিক গ্যাসও এর কাঁচামাল একটা। এই ন্যাপ থেকে কাজে লাগিয়েই আমরা কি পাচ্ছি, বিভিন্ন রকম উৎপন্ন দ্রব্য, বেনজিন, ইথিলিন, পলিমার, নাইলন, প্লাস্টিক, কৃত্রিম রবার প্রভৃতি। তো এইগুলো হচ্ছে ওই ন্যাপথা বা প্রাকৃতিক গ্যাসের উপর ভিত্তি করে একটা প্রযুক্তির মাধ্যমে এই প্রোডাক্টগুলো আমরা পাই। অর্থাৎ আমার সামনে যে তোমার পেনটা রয়েছে, পেনটা প্লাস্টিক বডি, সেই প্লাস্টিক বডিটা রেডি হয়েছে প্লাস্টিক থেকে, এই প্লাস্টিকটা এসছে ন্যাপথা থেকে। পেট্রোরসায়ন শিল্প কিন্তু এই ন্যাপথা থেকে প্লাস্টিক করিয়ে ছেড়ে দেয়, সে কিন্তু এই পেনটা বানাচ্ছে না। তাহলে পেনটা বানাচ্ছে কে? ওই প্লাস্টিকটাকে আবার নিয়ে, ওই যে অনুসারী শিল্প বললাম, আশেপাশে ছোট ছোট শিল্প গড়ে উঠছে, তারা কেউ প্লাস্টিকে বানাচ্ছে, কেউ নাইলন দিয়ে কিছু তাদের প্রয়োজনীয় দ্রব্য, কেউ পলিমার দিয়ে তার বিভিন্ন রকম বাজারে চাহিদা সম্পন্ন বিভিন্ন রকম দ্রব্য বানাচ্ছে। অর্থাৎ একটা বড় শিল্পের থেকে কিন্তু আর একাধিক ছোট ছোট শিল্পও তার উপর ভিত্তি করে গড়ে উঠছে। তো এটা হচ্ছে এই শিল্পের গুরুত্বপূর্ণ দিক। ওকে, তো এটা হচ্ছে বেসিক জিনিস, যে কি কি কাঁচামাল লাগে বা উৎপন্ন দ্রব্য। একটা শিল্প শুরু করতে গেলে তো আর ডাইরেক্ট সরাসরি টপিকে যাওয়া যায় না, এগুলো না জানলেও মুশকিল। আমরা জানি, তোমরা জানো, তারপরেও একটু একবার বলে দেবো। চলো, ভারতে পেট্রোরসায়ন শিল্পের অবস্থানটা কোথায় কোথায় হয়। ভারতে কিন্তু এই শিল্পের খুব বেশি দিন পুরনো ইতিহাস নয়। 1966 সালে প্রথম ট্রম্বেতে, মহারাষ্ট্রের ট্রম্বেতে প্রথম ইউনিয়ন কার্বাইড বলে একটা কোম্পানির উদ্যোগে, লিমিটেড এর উদ্যোগে প্রথম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে ওঠে। তার পরবর্তীকালে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলো গড়ে উঠেছে। মেন হচ্ছে পশ্চিমাঞ্চল, পশ্চিম ভারতে মহারাষ্ট্রের মুম্বাই, থানে, নাগথানা, গুজরাটের জামনগর, দাহেজ, ভাদোদরা, হাজিরা। দক্ষিণ পূর্বাঞ্চল বলতে দক্ষিণাঞ্চল হবে, পূর্বাঞ্চলটা হবে না। এখানে একটু ভুল আছে। মুছে দিলাম। তো দক্ষিণাঞ্চল, এই দক্ষিণাঞ্চলের মধ্যে তামিলনাড়ু চেন্নাই, তুতিকোরিন, মানালি, কর্ণাটকের ম্যাঙ্গালোর, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম। উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চল,
উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের মধ্যে পশ্চিমবঙ্গের হলদিয়া, অসমের বঙ্গাইগাঁও, নুমালিগড় এরকম। আর উত্তর ভারতে হরিয়ানার পানিপথ, উত্তরপ্রদেশের আত্রিরা বা পাঞ্জাবের পায়লি, এইরকম কয়েকটা জায়গায় কিন্তু আমরা দেখতে পাই বিভিন্ন রকম পেট্রোশন শিল্পকেন্দ্রগুলো গড়ে উঠেছে, তবে নির্দিষ্ট কয়েকটা জায়গার মধ্যে। এই 10-15টা জায়গাতেই মূলত লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলো গড়ে উঠতে দেখা যায়। এর মধ্যে মনে রাখতে হবে এই যে জামনগর অন্যতম গুরুত্বপূর্ণ ভারতের মধ্যে প্রোডাকশনে। এখন বর্তমানে জামনগর বা হাজিরা এরা প্রোডাকশনে প্রচুর পরিমাণে প্রোডাকশন করছে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রে পেট্রোশন শিল্পজাত দ্রব্য। ঠিক আছে, এবার আমরা ভারতের ম্যাপে দেখে নিই কোথায় কি রয়েছে। দেখো অবস্থানটা দেখো। বিভিন্ন জায়গায়, ভারতের বিভিন্ন জায়গায় সারা ভারতবর্ষ জুড়ে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলোর অবস্থান, এবং বেশিরভাগ অবস্থানগুলোই খেয়াল করো সমুদ্র তীরবর্তী বিভিন্ন বন্দর কেন্দ্রিক। আমাদের হলদিয়াতেও তাই, গুরুত্বপূর্ণ একটা লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র। এবং উত্তর ভারতেও কয়েকটা জায়গায় বা আমাদের উত্তর পূর্ব ভারতেও গড়ে উঠতে দেখা গিয়েছে। এবার এবার প্রশ্নটা হচ্ছে যে এই লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রগুলোর অবস্থান বা বিকাশের কারণ কি? ভারত কিন্তু এই শিল্পে অনেকটাই সমৃদ্ধ হয়েছে। তো এই ডেভেলপমেন্টের কারণটা কি? একটা হচ্ছে কাঁচামালের যোগান। কাঁচামালের যোগানের মধ্যে প্রথম যেটা গুরুত্বপূর্ণ, যে আমরা এখানে না অনেক সময় আমরা পরীক্ষায় যখন আমরা খাতা দেখি বা বিভিন্ন স্যার ম্যাডামরা দেখেন, তারা দেখতে পান যে কাঁচামালের যোগানে তোমরা লিখে ফেলো বা ছাত্রছাত্রীরা অনেক সময় লিখে ফেলে যে খনিজ তেল উত্তোলক অঞ্চলের পাশে এই পেট্রোশন শিল্পকেন্দ্র গড়ে উঠতে দেখা যায়, কারণ কাঁচামাল পাওয়া যায়। আমরা পেট্রোশন তৈল বা খনিজ তৈল ক্ষেত্র থেকে কিন্তু কাঁচামাল পাইনি, মনে রাখতে হবে। কাঁচামালটা পাচ্ছি কোথা থেকে? তৈল শোধনাগার থেকে। তাহলে আমরা সেইভাবেই ব্যাখ্যাটা হবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে তৈল শোধনাগার গুলো গড়ে উঠেছে। এই যে হলদিয়ায়, হলদিয়ার আশেপাশে কি তেলের খনি আছে? নেই তো। তাহলে হলদিয়াতে কি আছে? হলদিয়াতে তৈল শোধনাগার আছে। কেন স্যার হলদিয়াতে কেন শোধনাগার? কারণ হলদিয়ার মাধ্যমে পূর্ব বা উত্তর পূর্ব ভারতের একটা বিশাল অঞ্চলে যে অপরিশোধিত তেল আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে নিয়ে আসি, ভারতবর্ষ নিয়ে আসে। মনে রাখতে হবে ভারতবর্ষ কিন্তু তাদের তেলের খনি আছে ভারতবর্ষে, কিন্তু আমাদের দৈনন্দিন যে চাহিদা তাতে মেটে না। তো এই যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন জায়গা থেকে যে তেলটা আমরা আনছি বা অন্য জায়গা থেকেও আনছি, সব এই যে পূর্ব বা উত্তর পূর্ব ভারতের চাহিদা, যে জায়গায় চাহিদা, সবটা হলদিয়া বন্দর মারফত সেই সব জায়গায় পৌঁছে। এবারে হলদিয়া বন্দরে যখন সে তেলটা আনছে, সেটা তো অপরিশোধিত তেল, আমরা ব্যবহার করতে পারবো না। তখন আমাকে কি করতে হয়? শোধনাগারে দিতে হচ্ছে। সেই শোধনাগার থেকে আমরা কি করছি? ন্যাপথা পাচ্ছি। তার উপর ভিত্তি করে হলদিয়া পেট্রোকেমিক্যালস বা হলদিয়ার যে পেট্রোশন শিল্পকেন্দ্রগুলো গড়ে উঠেছে। তো কাঁচামালের যোগানটা কিন্তু এই শোধনাগার থেকে আমরা পাচ্ছি। নেক্সট, বন্দরের নৈকট্য। এই যে বললাম তেলে ভারত যেহেতু স্বনির্ভর নয়, বিদেশের বা বিভিন্ন জায়গা থেকে, বিদেশ থেকে কিন্তু অপরিশোধিত হোক বা পরিশোধিত হোক, যেভাবে হোক খনিজ তেল আনতে হচ্ছে। অপরিশোধিত যদি তেল আনি, সেটা বন্দর মারফত শোধনাগারে যাচ্ছে, সেখান থেকে আমি কাঁচামাল পাচ্ছি। আর যদি দেখা গেল আমি একবারে ডাইরেক্ট ন্যাপথাই আনছি বিদেশ থেকে, তাহলে সেটা বন্দরের অবস্থানটা ফ্যাক্টর। বন্দর না থাকলে তো এটা কোনোটাই আমি পাবো না। তাহলে বন্দরের নৈকট্যটা খুব জরুরি। উন্নত পরিবহন ব্যবস্থাটা জরুরি। উন্নত পরিবহন ব্যবস্থা ছাড়া সেটা কোনোটাই সম্ভব না। কাঁচামালকে বিদেশ তোমার উৎপাদন কেন্দ্রে নিয়ে যাওয়া, উৎপাদন কেন্দ্র থেকে উৎপন্ন দ্রব্যকে আবার বাজারে বা সারা ভারতের মধ্যে বা বিদেশের বাজারে পাঠাতে গেলে ট্রান্সপোর্ট সিস্টেমটা খুব জরুরি। মূলধনের যোগান, মূলধন একটা গুরুত্বপূর্ণ বিষয়। এত বড় একটা শিল্প, তাতে প্রচুর হাজার হাজার কোটি টাকা লাগে। বিভিন্ন বেসরকারি সংস্থা যদি এখানে না উদ্যোগী হয়, তাহলে কিন্তু, বা তারা যদি উদ্যোগটা গ্রহণ করছে বলেই এই ডেভেলপমেন্টটা হচ্ছে, সেই যোগানটা ভারতের রয়েছে। সমৃদ্ধ বাজার রয়েছে ভারত, এবং তার সঙ্গে আমাদের দৈনন্দিন জীবনে যে বিভিন্ন রকম দ্রব্য আমরা ব্যবহার করি। ভারত যেহেতু জনবহুল দেশ, প্লাস্টিকের কত জিনিস আমরা ব্যবহার করি। তাহলে প্লাস্টিকটা আমরা পাচ্ছি কোথা থেকে? পেট্রোশন শিল্পকেন্দ্র থেকে। আবার পেট্রোশন শিল্পকেন্দ্র থেকে সেইগুলো অনুসারী শিল্পকেন্দ্রে আসছে, সেখান থেকে আমরা ব্যবহার্য জিনিস পাচ্ছি। তো এই বাজার রয়েছে দেশের মধ্যে বা বিদেশে। তো সেটা একটা বিষয়। বিদ্যুৎ শক্তির যোগান, আবারও বললাম মেশিন চলতে গেলে কারেন্ট লাগবে। ভারতবর্ষে তাপ বিদ্যুৎ হোক, জলবিদ্যুৎ হোক, পারমাণবিক বিদ্যুৎ হোক, বিদ্যুতের যোগানের কোনো সমস্যা নেই, সেটা একটা বিষয়।
সরকারি নীতি, ভারতবর্ষের যে সরকারি নীতি, ভারতবর্ষের যে সরকারি নীতিটা বিভিন্ন সময় বিভিন্ন সরকাররা নিয়ে থাকে, সেটা এই শিল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে যে নতুন শিল্পনীতিগুলো এসছে, তাতে যে এই উদারতা দেখানো হয়েছে বিদেশি পুঁজির ক্ষেত্রে, যাতে সহজে তারা এই শিল্পে ইনভেস্ট করতে পারে, তো সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এবং দক্ষ ও সুলভ শ্রম, দুরকম লেবারই লাগে, বিশেষ করে দক্ষ তো লাগেই এখানে, যেহেতু এখানে পুরোটাই মেশিন কেন্দ্রিক বিষয় এবং গুরুত্বপূর্ণ, অদক্ষ শ্রমিকও লাগে। তো দুটোরই এখানে সাপ্লাই রয়েছে, তার জন্য মূলত ভারতবর্ষে এই শিল্পের এত বড় সমৃদ্ধ বা এত সমৃদ্ধি ঘটেছে। প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, কিন্তু ভারত একটু আগে যেটা ভারতের ম্যাপ দেখলাম, পশ্চিম ভারতে বেশি বা পশ্চিম ভারতে অধিক ডেভেলপমেন্টটা হয়েছে, তার কারণও কিন্তু এই পয়েন্টগুলোই আসবে। কারণ পশ্চিম ভারতে প্রচুর তেলের খনি আছে, যেখানে প্রচুর শোধনাগার আছে। আমরা জানি কয়ালি, আঙ্কেলেশ্বর থেকে শুরু করে সেখান থেকে কাঁচামাল পেয়ে যাচ্ছে। বন্দর পশ্চিম ভারতে প্রচুর রয়েছে, বোম্বে, তারপরে জওহরলাল নেহরু বন্দর, পোরবন্দর, কান্ডালা, উন্নত পরিবহন ব্যবস্থা সেখানে রয়েছে, প্রচুর মূলধনের যোগান রয়েছে, বড় বড় উদ্যোগপতিদের সেখানে বসবাস, সমৃদ্ধ বাজার দেশের মধ্যে বা দেশের বাইরে, বিদ্যুৎ শক্তির যোগান। পশ্চিম ভারতে কিন্তু প্রচুর তাপবিদ্যুৎ, পারমাণবিক এবং জলবিদ্যুৎ সব তিনটেই রয়েছে। তো এই ফেসিলিটি গুলো পশ্চিম ভারতে কিন্তু প্রচুর পরিমাণে দেখা যায়। ওকে, চলো নেক্সট। এই শিল্পের ক্ষেত্রে কি কি প্রবলেমের মধ্যে আমরা আছি? প্রচুর অনেকগুলো প্রবলেম আমাদের ফেস করতে হচ্ছে। একটা পরিকাঠামোগত সমস্যা, অনেকগুলো ডেভেলপমেন্ট এসছে আমাদের মধ্যে, কিন্তু পরিকাঠামোগত প্রবলেম এখনো রয়েছে। সেটা পরিবহন ব্যবস্থা, রাস্তাঘাট থেকে শুরু করে জমি পেতে সমস্যা, এরকম বিভিন্ন রকম ইনফ্রাস্ট্রাকচার সমস্যা ভারতবর্ষে রয়েছে, যেটা শিল্পপতিদের ফেস করতে হচ্ছে। কাঁচামালের যোগানের একটা অস্থিরতা, যেহেতু ভারত এই শিল্পে স্বনির্ভর নয়, যেরকম চাহিদা মতো ন্যাপথার, যেহেতু তেলের উত্তোলনে ভারত প্রচুর যে তেল উত্তোলন হয় তা না, তাই জন্য কাঁচামালের একটা সবসময় একটা ঘাটতি একটা থাকেই। প্লাস ওই বাজারে, যেহেতু বিশ্ব বাজারে তেলের দাম ওঠানামা করে, তার ফলে কাঁচামালের দামও ওঠানামা করে। তারপরে তার এই যে দাম ওঠানামার ফলে কি হচ্ছে, অনেক সময় শিল্পপতিরা সহজে প্রোডাক্টটা কিনতে পারছে না, কাঁচামালগুলো, এই তার ফলে যোগানের একটা প্রবলেম দেখা দিচ্ছে। এটা একটা প্রবলেম। উচ্চ উৎপাদন ব্যয়, কাঁচামালের দাম বাড়লে কি হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে। উৎপাদন ব্যয় বাড়লে তার থেকে যে প্রোডাক্ট পাবো, সেই প্রোডাক্টটা যদি সেইভাবে দাম না বাড়ে, তাহলে তো মুশকিল। সো সেটা একটা টেকনিক্যাল প্রবলেম। জমির সমস্যা, একটু আগেই বললাম, প্রচুর বিভিন্ন জায়গায় খালি জমি, কারণ এটার জন্য প্রচুর জায়গা লাগে। মনে রাখতে হবে, পেট্রোশন শিল্প কিন্তু শুধুমাত্র পেট্রোশন শিল্প কিন্তু কথা ভাবলে হবে না। কি ভাবতে হবে? কি ভাবতে হবে? কারণ পেট্রোশন শিল্পের ক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে, পেট্রোশন শিল্প কিন্তু তো হলোই, তার সঙ্গে কিন্তু বিভিন্ন জায়গায় কি গড়ে উঠবে, ছোট 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 অনুশিল্প, অনুসারে শিল্প, তাদের কথা ভেবেও কিন্তু জমির ব্যবস্থাটা করতে হবে আশেপাশে, তবেই ওভারঅল ডেভেলপমেন্ট হবে। তো সেই জমির সমস্যাটা ফ্যাক্টর। প্রযুক্তিগত সমস্যা, যেহেতু এটা খুব আধুনিক, মানে বলা যায় আধুনিক শিল্পের মধ্যে পড়ে, প্রযুক্তিগত আমরা যদি মডারেশন না করতে পারি, প্রযুক্তির উন্নতি না করতে পারি, তাহলে কিন্তু আমাদের প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে। আর এই শিল্পের থেকে নিয়ে গবেষণা এবং উন্নয়নটা, গবেষণার কাজটা খুব কম হচ্ছে। নিত্য নতুন অনেক আরো কি কি দ্রব্য পাওয়া যায়, কাঁচামাল, আরো কি কি উৎপন্ন দ্রব্য পাওয়া যায়, তাকে কিভাবে কাজে লাগালে আমাদের ব্যবহারে কি কি সহজে জিনিস পাবো, তো সেইটা যদি আমরা পাই, সেটা যদি আমাদের গবেষণাটা ঠিকঠাক না হয়, সেটা আমাদের কিন্তু একটা সমস্যার মধ্যে পড়তে হবে। আর সব থেকে গুরুত্বপূর্ণ একটা সমস্যা, পরিবেশগত সমস্যা। এটা সত্যি কথা, এই শিল্প কারখানা গড়ে তুলতে গেলে একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়, সেটা হচ্ছে পরিবেশগত। বাই চান্স যদি এখান থেকে কোনো তেজস্ক্রিয় পদার্থ নির্গমন হয়, বা তেজস্ক্রিয় পদার্থ না হলেও বিভিন্ন দূষিত পদার্থ বেরিয়ে যায়, সেটা পরিবেশের ক্ষেত্রে কিন্তু খুব হানিকারক। এই জন্য অনেকে, আমরা শুরুতে বলেছিলাম এটা সানরাইজ ইন্ডাস্ট্রি, পরিবেশবিদরা এটাকে বলা হয় সানসেট ইন্ডাস্ট্রি বলে। অস্তাচলের শিল্প, সূর্যাস্তের শিল্প বা অস্তাচল, তার কারণ হচ্ছে পরিবেশগত একটা টেকনিক্যাল প্রবলেম আছে। আমরা আমাদের দৈনন্দিন ব্যবহারে প্রচুর পরিমাণে জিনিসগুলো ইউজ করি, সেগুলো সব এই শিল্প থেকে আসছে, এটা যেমন সত্যি কথা, আবার এটাও সত্যি কথা, পরিবেশগত যদি এই শিল্পে কোনো বেকায়দা কোনো সমস্যা হয়, কোনো লিকেজ বা কিছু, পরিবেশে কিন্তু খুব হানিকর। তো এই প্রবলেমগুলো
রয়েছে ভারতবর্ষে। তাই জন্য অনেক জায়গায় কিন্তু এই শিল্পের ডেভেলপ মানে নতুন জমি করতে গেলেও এলাকার লোকেরা বাধা দিচ্ছে যে এই শিল্প করা যাবে না। অনেক সময় শিল্পপতিরা পিছিয়ে আসছে বা সংশ্লিষ্ট সরকার থেকেও পিছিয়ে আসছে, তার কারণ এই পরিবেশগত সমস্যা। তবে এই শিল্পটা যেহেতু আধুনিক একটা শিল্প, এই শিল্পের প্রসপেক্ট প্রচুর, কারণ মনে রাখতে হবে এর বাজার বিশাল। খুব স্বাভাবিকভাবে বাজার বিশাল হওয়ার জন্য এইখানে কিন্তু ভবিষ্যৎ সম্ভাবনাগুলো অনেকগুলো রয়েছে। নতুন নতুন শিল্প কারখানা গড়ে উঠবে, তাহলে তার জন্য বিনিয়োগ বাড়বে। যেহেতু ভারতবর্ষে জনসংখ্যায় প্রচুর চাহিদা তো রয়েছে, বিদেশের বাজারেও এর চাহিদা রয়েছে এই এই শিল্পের বা এই শিল্প থেকে উৎপন্ন দ্রব্যের। স্বাভাবিকভাবে এই শিল্পে যদি বিনিয়োগ বৃদ্ধি পায়, তাহলে বিনিয়োগ বৃদ্ধি পাচ্ছেও, আমরা দেখছি তাই। তার ফলে কি হচ্ছে, এর সম্ভাবনাটা কিন্তু বাড়ছে। সরকার আরো অনেক অনেক বিভিন্ন রকম নীতি গ্রহণ করছে এই পরিবেশগত, একটু আগে যেটা বলা পরিবেশগত সমস্যাটাকে দূর করার জন্য। আরো কিছু মানুষের যাতে সমস্যা না হয় সেরকম কিছু এমন কিছু নীতি গ্রহণ করেছে বা করছে, যাতে এই শিল্পটা আরো সহজে আরো প্রসার লাভ করতে পারে। অনুসারী শিল্পের বিকাশ, এটা একটা ভাইটাল বিষয়। লৌহ ইস্পাত শিল্প, অন্য অনেক শিল্প আছে যেখানে লৌহ ইস্পাত শিল্প যেখানে একটা শিল্পের উপর বেস করে, হ্যাঁ তার একটা বাজার, ঠিক আছে এইটুকু বুঝলাম, বা তাতে যে কতজন কাজ করে। এই শিল্পটা কিন্তু শুধুমাত্র নিজের নয়, সে নিজের ডেভেলপমেন্টটা হচ্ছে, তার সঙ্গে এখান থেকে যে প্রোডাক্ট গুলো পাওয়া যাচ্ছে সেই প্রোডাক্ট থেকে কিন্তু আরো ছোট 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 কোম্পানিগুলো সেটাকে নিয়ে আরো তারা তাদের নিজের মতো করে আরো ব্যবহার্য জিনিস তৈরি করছে। অর্থাৎ এ নিজে যেমন বড় হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আরো ছোট ছোট শিল্পেরও সমৃদ্ধি ঘটাচ্ছে। তার ফলে অনুসারী শিল্পের বিকাশ ঘটছে। ছোট ছোট শিল্পপতি যাদের অত আর্থিক বিনিয়োগ করার সামর্থ্য নেই, তারাও এই শিল্পে কিন্তু অনেক ডেভেলপমেন্ট এগিয়ে আসছে, কারণ এই অনুসারী শিল্পের বিকাশের মাধ্যমে। এবং তার ফলে আলটিমেটলি কি হচ্ছে, কর্মসংস্থান বাড়ছে, আলটিমেটলি দেশের জাতীয় আয় বৃদ্ধি পাচ্ছে, লোকের মাথাপিছু আয় বৃদ্ধি পাচ্ছে, এবং সেটা এক দেশের আর্থিক উন্নতির পক্ষে খুব গুরুত্বপূর্ণ। কর্মসংস্থান, যেটা একটু আগেই বললাম, এই শিল্পেও যেমন ডাইরেক্ট যারা কাজ করছে তারা তো কাজ পেলই, অনুসারী শিল্প বিকাশের ফলে সেখানেও প্রচুর কর্মসংস্থান হচ্ছে। আলটিমেটলি ওভারঅল লোকে কাজ পাচ্ছে, দেশের অর্থনৈতিক উন্নতি। যেটা বললাম যে আলটিমেটলি এই সবগুলো ডেভেলপমেন্ট হওয়া মানে দেশের বিনিয়োগ বাড়বে, তার ফলে উৎপন্ন দ্রব্য বিক্রি মানে উৎপন্ন দ্রব্য পরিমাণ বাড়লো, সেটা বিদেশে বিক্রি হলো বা দেশের মধ্যে বিক্রি হলো, তার ফলে দেশের কি হলো, বৈদেশিক মুদ্রা ঢুকলো দেশে। আর এই কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নতি হলো, ওভারঅল কি হলো, দেশে আর্থিক উন্নতিটা ঘটলো। সো এগুলো হচ্ছে মেন বিষয়, ঠিক আছে। আর একটা হচ্ছে কি, এই শিল্পের কিছু ইম্পর্টেন্স রয়েছে, সেটা আমরা একটু দেখি। কি গুরুত্ব, ইম্পর্টেন্সটা কি ভারতে এই শিল্পে? বহুমুখী দ্রব্য উৎপাদন। পেট্রোরসায়ন শিল্প থেকে যে সকল উৎপন্ন দ্রব্য হয়, সেই দ্রব্যকে ব্যবহার করে যেসব অনুসারী শিল্পগুলো গড়ে উঠেছে, তারা প্রায় সবাই মিলে প্রায় 500 থেকে 600 প্রকারের আমাদের দৈনন্দিন বিভিন্ন রকম দ্রব্য তৈরি করছে। তো স্বাভাবিকভাবে এই যে বহুমুখী দ্রব্য, তুমি দেখো না যে আমাদের চারিপাশে প্লাস্টিকের কত রকমের দ্রব্য আছে। প্লাস্টিকের পেট্রোরসায়ন শিল্প কিন্তু কি করছে, শুধু প্লাস্টিকটাকে বানিয়ে ছেড়ে দিচ্ছে। আর এই যে অনুসারী শিল্প, কেউ হয়তো প্লাস্টিকের বোতল বানাচ্ছে, কেউ প্লাস্টিকের জগ বানাচ্ছে, কেউ হয়তো প্লাস্টিকের বালতি বানাচ্ছে, বা এক জায়গাতে কিছু এই ধরনের দ্রব্য হলো, আবার কেউ অন্য রকমের দ্রব্য তৈরি করছে, কৃত্রিম রবার, সেইটা থেকে কাজে লাগিয়ে বিভিন্ন রকম দ্রব্য হচ্ছে, পলিমার জাতীয় বিভিন্ন রকম প্রোডাক্ট তৈরি হচ্ছে। সো বহুমুখী দ্রব্যর একটা সম্ভাবনা কিন্তু এই শিল্প থেকে আমরা পাচ্ছি। তাহলে সেদিক থেকে প্রচন্ড গুরুত্ব রয়েছে। অনুসারী ও সহযোগী শিল্পের বিকাশ ঘটছে, নিজে তো বড় হচ্ছে, নিজের প্রচুর প্রোডাক্ট তৈরি করে, তার সঙ্গে অনুসারী ও সহযোগী শিল্পের ডেভেলপমেন্ট হচ্ছে। একটা শিল্প হওয়া মানে তাকে দেখে আরো ছোট ছোট অজস্র শিল্প গড়ে উঠবে তার উপর ভিত্তি করে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। কর্মসংস্থান প্রচুর বৃদ্ধি পাচ্ছে। কর্মসংস্থান বৃদ্ধি পেলে শিল্পে একটা দেশ যত উন্নত হবে, সে তত উন্নত অর্থনীতির দিকে যায়, মানুষের আয় বৃদ্ধি পায়, জীবনযাত্রার মান উন্নত হয়। স্বাভাবিকভাবেই এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সুযোগ, কর্মসংস্থানটা একটা বিশাল ফ্যাক্টর। প্রযুক্তি ও কারিগরি উন্নতি ঘটছে, ঠিক আছে। এই যে স্বাভাবিকভাবে এটা যেহেতু আধুনিক একটা শিল্প, স্বাভাবিকভাবে লোকে বিভিন্ন যারা উৎকর্ষ মেধাবী ছাত্রছাত্রী, তারা এখানে বিভিন্ন রকম
রিসার্চ করছে এই শিল্পের উপর বেস করে, তাতে নতুন নতুন প্রযুক্তি যেমন আসছে, নতুন নতুন কারিগরি উন্নতি ঘটছে, নতুন নতুন দ্রব্য আমরা পাচ্ছি যে আরো এই প্রোডাক্টটা থেকে এই প্রোডাক্ট তৈরি করা যায়। তো এই প্রযুক্তি বা কারিগরি উন্নতি ঘটছে দেশের মধ্যে, এই শিল্পের থেকে একটা কৃষির বিকাশ ঘটছে। সেটা কি করে সম্ভব? রাসায়নিক সার তৈরির একটা বিষয় কিন্তু এই শিল্প থেকে আমরা পাই। রাসায়নিক সার, এই শিল্পের যে বিভিন্ন রকম উৎপন্ন দ্রব্য তাকে ভিত্তি করে রাসায়নিক সার পাওয়া যায়, আর এই রাসায়নিক সারটা কৃষির ডেভেলপমেন্টে প্রচুর পরিমাণে লাগছে। তো কৃষির বিকাশেও এই শিল্পের একটা বড় অবদান রয়েছে। তো এই জন্য এই শিল্প কিন্তু ভারতের শিল্পায়নের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, ভারতের অর্থনীতিতে এর কিন্তু বিশাল প্রভাব রয়েছে। তো আমরা এতক্ষণ দুটো ইন্ডাস্ট্রি হলো, লৌহ ইস্পাত শিল্প এবং ভারতে পেট্রোরসায়ন শিল্প, এবং একটা মেটালিক ধাতব শিল্প, একটা অধাতব শিল্প। ঠিক আছে, এর পরের আমরা শিল্পে যাই। ছবি দেখলে বোঝা যাচ্ছে কি তৈরি হচ্ছে, গাড়ি। তার মানে উৎপাদন ভিত্তিক শিল্প, যেটা হচ্ছে অটোমোবাইল ইন্ডাস্ট্রি বা ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রি, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সেটা হচ্ছে অটোমোবাইল শিল্প। বা এবার এই শিল্পকে, টার্মটা আগে দেখো, এই শিল্পকে বলা হয় শিল্পের শিল্প, বা কোথাও কোথাও লেখা থাকে সংযোজন ভিত্তিক শিল্প। শিল্পের শিল্প কেন বা সংযোজন ভিত্তিক শিল্প কেন? তুমি এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছ যে একটা গাড়ির স্ট্রাকচার আছে, সেখানে কি হচ্ছে, বিভিন্ন মেশিন সেট করা হচ্ছে, চাকা লাগানো হচ্ছে বা টায়ার, কাঁচ লাগানো হচ্ছে, সিট লাগানো হচ্ছে, বিভিন্ন ছোটখাটো পার্টস বানানো হচ্ছে, অর্থাৎ এখানে অ্যাসেম্বল হচ্ছে, ওখানে সংযোজন করা হয় এই শিল্পে। সেটা কিছু কিছু জিনিস হয়তো এর ভেতরে তৈরি হচ্ছে, কিছু কিছু বাইরে থেকে আনতে হচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে সংযোজন ভিত্তিক শিল্প। বা এই জন্য, এবং এই শিল্পের ভিত্তি করে যেহেতু অনেক একাধিক শিল্প গড়ে ওঠে, এই জন্য একে শিল্পের শিল্পও বলে। এই যে বললাম, কেউ টায়ার বানাচ্ছে, কেউ টায়ার, মানে এখানে টায়ার লাগছে, সিট লাগছে, কাঁচ লাগছে, এগুলো তো গাড়ি কোম্পানি নিজেরা বানায় না অনেক সময়। এরা কি করে, এই একটা বড় গাড়ি কোম্পানির পাশে আরো ছোট ছোট যে সহযোগী শিল্প গড়ে ওঠে। কেউ টায়ারটা বানিয়ে দেয়, কেউ হয়তো সিট বানিয়ে দিল, কেউ হয়তো প্রোডাকশন করছে, কেউ হয়তো কাঁচটা প্রোডাকশন করে। তারা এইগুলোকে নিয়ে আবার এখানে গাড়িতে অ্যাটাচ করে। তাই জন্য এটাকে শিল্পের শিল্প বলা হয়। অনেক ক্ষেত্রে এটাকে শিল্পের শিল্প বলা হয়, শুধু এই কারণের জন্য। ওকে, ভারতের মোটর গাড়ি নির্মাণ শিল্পে যদি বিকাশ দেখা যায়, দুটো পর্যায়ে, একটা প্রাক স্বাধীনতা আর একটা স্বাধীনতার পর্যায়ে, স্বাধীনোত্তর পর্যায়ে। প্রাক স্বাধীনতা পর্যায়ে কিন্তু ভারতে বেশ কয়েকটা জায়গায় গড়ে উঠতে দেখা গিয়েছিল ছোট ছোট আকারে, কিন্তু মূলত স্বাধীনতার পরবর্তীকালেই ভারতে এই শিল্পের ডেভেলপমেন্টটা হতে শুরু করে। বোম্বেতে প্রথম লৌহ শিল্পের বিকাশটা ঘটে। তার পরবর্তীকালে আমাদের, যেমন যদি বৃহদায়তন 4 চাকার গাড়ির কথা আমরা বলি, সেটা বাণিজ্যিক যে গাড়িগুলো, সেটা আমাদের হুগলি জেলার যেটা হিন্দ মোটর, সেখানে যে গাড়ি তৈরি কারখানা, যেটা বর্তমানে এখন আপাতত প্রোডাকশন বন্ধ আছে বিভিন্ন কারণের জন্য, কিন্তু এই যে তার একটা বিশাল, সারা ভারতবর্ষ জুড়ে এর খ্যাতি প্রচুর ছিল এই গাড়ির। এবং এরকম ভাবে জামশেদপুরে কিছু বাণিজ্যিক যান থেকে শুরু করে স্বাধীনতা পরবর্তীকাল বিভিন্ন জায়গায় এই ইন্ডাস্ট্রিটা গড়ে উঠতে আমরা দেখতে পাই। তো প্রশ্ন হচ্ছে যে ভারতে মোটর গাড়ি নির্মাণ শিল্পের ইম্পর্টেন্সটা কি? একটু আগে যেমন পেট্রোরসায়ন শিল্পের ইম্পর্টেন্স জানলাম, ভারতে এই শিল্পের ইম্পর্টেন্সটা, একটা হচ্ছে প্রচুর কর্মসংস্থান বৃদ্ধি। আমরা সবাই এটা জানি, শিল্প হওয়া মানে সেখানে প্রচুর লোকের ডাইরেক্ট এবং ইনডাইরেক্টলি কাজ করে। এটা নিয়ে আর ব্যাখ্যায় যাচ্ছি না। বৈদেশিক মুদ্রা অর্জন, গাড়ি দেশের মধ্যে হোক বা বিদেশে প্রচুর বিক্রি হবে, তাতে বৈদেশিক মুদ্রা আমার দেশের আয় হবে, তাতে দেশের আর্থিক উন্নতি ঘটবে। প্রযুক্তির উদ্ভাবন, নতুন নতুন রিসার্চ হচ্ছে, গাড়ির মডেল তৈরি হচ্ছে, নতুন নতুন প্রযুক্তি আসছে, কি করে দূষণের পরিমাণটা কমানো যায়, কি করে স্পিড বাড়ানো যায়। তো নতুন নতুন প্রযুক্তি আসছে, কি করে আরো সেফলি আমরা গাড়িগুলোকে তৈরি করতে পারি, যাতে লোকে কোনো অ্যাক্সিডেন্ট হলে যাতে প্রাণটা রক্ষা পায় বা কোনো রকম ক্ষতির সম্মুখীন না হয়। এইরকম নতুন নতুন এক একটা গাড়িতে এখন এক এক রকমের প্রযুক্তি আসছে।
কত আরো আরামদায়ক কি করে করা যায়। তো এই যে যত রিসার্চ হবে তত নতুন প্রযুক্তি আসবে, তো সেটা একটা দেশের পক্ষে খুব ভালো দিক। পরিকাঠামোর উন্নতি ঘটছে, গাড়ি চলবে কোথায় আকাশে না, জলেও না, গাড়ি চলবে রাস্তায়। স্বাভাবিকভাবেই পরিকাঠামোগত উন্নয়নটা দরকার, রাস্তাঘাট থেকে শুরু করে ওভারঅল চারিপাশে ডেভেলপমেন্টটা হওয়া দরকার। ঠিক আছে, বিদ্যুতের যোগান, কারখানাগুলোতে বিদ্যুতের যোগানটা, সেটার জন্য বিদ্যুতের যোগান খুব দরকার। এই অর্থাৎ এই শিল্পের মাধ্যমে কিন্তু এই উন্নয়নটা হবে। একটু আগে বললাম পরিবহন ব্যবস্থা উন্নতি হতেই হবে। রাস্তাঘাট যদি ভালো না হয় তাহলে গাড়ি বিক্রি হবে? নিশ্চয়ই না। তাহলে এই শিল্পের মাধ্যমেই রাস্তাঘাটে ডেভেলপমেন্ট হলে মানুষ তখন গাড়ি কেনার দিকে ঝুঁকবে। তো সেটা একটা ব্যাপার। আর এর ওভারঅল ভিউ হচ্ছে কি, দেশের জাতীয় আয় বৃদ্ধি পাবে, দেশের জাতীয় আয়টা কিন্তু বাড়বে। আর একটা পরিবেশগত প্রভাবও রয়েছে। পরিবেশগত প্রভাবটা কি দেখবে, তুমি যদি ভেরি রিসেন্ট এখন গাড়িগুলো দেখো, 4 চাকার গাড়িগুলো বিশেষ করে দেখবে সবুজ প্লেটের গাড়ি, গাড়ির যে নাম্বার সেটা সবুজ রঙের, এটা কি ইলেকট্রিক গাড়ি। বা এখন বিভিন্ন রকম স্কুটি গুলো এসছে বিভিন্ন কোম্পানি, তারাও দেখবে ইলেকট্রিক গাড়ি। এই ইলেকট্রিক গাড়িটা এই যে নতুন উদ্ভাবন একটা প্রযুক্তির মাধ্যমে, এটা কি হবে, দূষণটা প্রায় খুব কমে যাবে। পেট্রোল ডিজেল থেকে আমরা এলপিজিতে এসেছিলাম, পেট্রোল ডিজেলের ব্যবহার অনেক কমে গিয়ে এলপিজি গ্যাসের গাড়ি, সেই গ্যাসের গাড়িটাও এখন আস্তে আস্তে সেখান থেকেও আমরা কোন দিকে ঝুঁকছি, ইলেকট্রিক গাড়ির দিকে, ইভি, ইলেকট্রিক ভেহিকেলস। বাস থেকে শুরু করে শহর এলাকায় বাসগুলো ইলেকট্রিক বাস এসে গিয়েছে, গাড়িও ইলেকট্রিক গাড়ি এসে গিয়েছে, বাইক স্কুটি বা বাইক গুলোও আসছে। তো এই যে পরিবেশের কথা ভাবছি, এটাও কিন্তু একটা ডেভেলপমেন্ট এই শিল্পের ক্ষেত্রে। ওকে, চলো নেক্সট, ভারতে এই শিল্পের বন্টন। যদি রাজ্য ভিত্তিক দেখি, মূলত প্রধান প্রধান রাজ্যগুলো এগুলো। টোটাল গাড়ির, মনে করো যারা গাড়ি নির্মাণ কেন্দ্র, তার রেসপেক্টেড মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, হরিয়ানা, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, গুজরাট বা ঝাড়খণ্ড, এখানে সব থেকে বেশি পরিমাণে গাড়ি কারখানাগুলো রয়েছে। মহারাষ্ট্র এর মধ্যে 1 নম্বর। এটা হচ্ছে, আমি কি বললাম, রাজ্য ভিত্তিক যদি দেখি, অন্যান্য রাজ্য আছে একটা দুটো, তবে প্রধান প্রধান রাজ্যগুলো এগুলো, যেখানে গাড়ি প্রচুর একাধিক গাড়ি কোম্পানি বা গাড়ির কেন্দ্র গড়ে উঠেছে, বিভিন্ন রকমের গাড়ি। তার মধ্যে বিভিন্ন রকমের গাড়ির মধ্যে একটা হচ্ছে বাণিজ্যিক গাড়ি। ঠিক আছে, বাণিজ্যিক গাড়ি যেগুলো মূলত বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কাজে লাগছে। টাটা মোটরস লিমিটেড জামশেদপুর ঔরঙ্গাবাদে, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা লিমিটেড নাসিক, কান্ডিপথি, জাঠুরাবাদ, হিন্দুস্তান মোটরস এর পিথমপুরে মধ্যপ্রদেশে, অশোক লেল্যান্ডের ক্ষেত্রে চেন্নাইয়ের এন্নোর, হসু, স্বরাজ মাজদা লিমিটেড মোহালিতে, পাঞ্জাবের মোহালি। সো এইগুলো হচ্ছে কি বললাম, বাণিজ্যিক গাড়ি। নেক্সট, যাত্রীবাহী গাড়ি, সেটা 4 চাকার গাড়ি হতে পারে, বাসও হতে পারে। হিন্দুস্তান মোটরস লিমিটেড, যেটা হিন্দ মোটরে রয়েছে, থিরুভালুরে রয়েছে তামিলনাড়ু। টাটা মোটরস এর হচ্ছে পুনে বা সানান্দে রয়েছে, সানান্দে যে ন্যানো গাড়ি কারখানা। মারুতি উদ্যোগ লিমিটেড, ভারতের সব থেকে বৃহদায়তন যে গাড়ি কারখানা, মারুতি উদ্যোগ লিমিটেড গুরগাঁওয়ে। মানেশ্বরেও আছে, কিন্তু গুরগাঁও, হরিয়ানা গুরগাঁওতে যেটা রয়েছে, সেটা মারুতি উদ্যোগ লিমিটেডের আমাদের ভারতের সব থেকে বড় গাড়ি কারখানা। ভলভো, ব্যাঙ্গালোরের ভলভোতে রয়েছে যাত্রীবাহী গাড়ি। জেনারেল মোটরস ইন্ডিয়ার ক্ষেত্রে হালেলি বা পুনেতে রয়েছে। স্কিয়েট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড, সেই কোম্পানির গাড়ি কারখানা পুনেতে রয়েছে। তো এইগুলো হচ্ছে যাত্রীবাহী গাড়ি। ওকে, 2 ও 3 চাকার গাড়ি, সেগুলো কেন্দ্রগুলো কি, যেমন বাজাজ অটো লিমিটেড পুনে বা উত্তরাখণ্ডের পান্তনগর, রয়্যাল এনফিল্ড থিরু ভাট্টিউর তামিলনাড়ু, ওটা কর্ণাটকে, টিভিএস মোটর কোম্পানির ক্ষেত্রে হসুরে আছে, হিরো মোটো কপ হচ্ছে গুরগাঁওতে রয়েছে। এগুলো হচ্ছে 2 এবং 3 চাকার গাড়ি। 2 চাকার গাড়ি মানে স্কুটার বা স্কুটি যেগুলো, আর 3 চাকার গাড়ি বলতে অটোকেই বোঝানো হয়েছে। প্রতিরক্ষা যান, এটাও কিন্তু একটা মোটর গাড়ির মধ্যেই পড়ে, সেটা আমাদের মধ্যপ্রদেশের জব্বলপুরে রয়েছে, যেটা ভারত আর্থ মুভার্স লিমিটেড নাম নিয়ে, সেখানে যেটা মূলত মিলিটারিদের জন্য টাট্রা বা পল্টন ট্রাক, জিপ ও ট্রাক, শক্তিমান ট্রাক, এগুলো কিন্তু তৈরি করা হয়। এইগুলো কিন্তু এর বাইরেও কিন্তু অনেকগুলো রয়েছে। এর বাইরেও দেখো, একটা ছবির মাধ্যমে দেখানো হয়েছে,
ভারতের মোটর গাড়ি শিল্প কোথায় কোথায় কি রকম কেন্দ্র রয়েছে, প্রধান প্রধান কেন্দ্রগুলো দেওয়া হয়েছে। বা আমি যে লিস্টটা দেখালাম এটা কিন্তু কিছু কিছু, এর বাইরেও অনেক কারখানা রয়েছে, বইতে দেখবে সমস্ত গুছিয়ে বলা আছে। ঠিক আছে, আমি কিছু 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 করে দিয়েছি। তবে প্রতিরক্ষা যান একমাত্র মধ্যপ্রদেশের জব্বলপুরেই হয়, আর বাদ বাকিগুলো কিন্তু আরো অনেক কোম্পানির নাম, কোম্পানিও আছে, তার সঙ্গে কি গাড়ি তৈরি হয় সেটাও দেওয়া আছে দেখবে বইগুলোতে। কিন্তু আমি এখানে একটু স্যাম্পল হিসেবে কয়েকটা রেখেছি। আর ভারতবর্ষে যে তুমি যদি দেখো এই যে নামগুলো বললাম বা ম্যাপের ক্ষেত্রে দেখা যাচ্ছে কয়েকটা অঞ্চলে না বেশি করে লো ইস্পাত মোটর গাড়ি কারখানা গড়ে উঠেছে। সেটাকে বলা হচ্ছে কি, আচ্ছা এক মিনিট, আচ্ছা এটা একটু বলে নি। ভারতের মোটর গাড়ি শিল্পের এই যে আমরা ডেভেলপমেন্টটা দেখলাম, এই যে এত জায়গায় গড়ে উঠেছে, খুব একটা তো বেশি দিন হয়নি, স্বাধীনতার অনেক পরে গিয়ে ডেভেলপমেন্টটা হচ্ছে। এর উন্নতির কারণ গাড়ি কোম্পানির যে গাড়ি ক্ষেত্রে কাঁচামালের যোগানটা কি, একটা তো তার বডি হচ্ছে ইস্পাতের হয় বা কোনো ধাতব, ইস্পাতটাই মেন। তো ইস্পাতের যোগান বা এই ধরনের কাঁচামাল, আর কি বিভিন্ন মেশিন থেকে শুরু করে টায়ার থেকে শুরু করে এইগুলো ভারতে বা বিদেশ থেকেও অনেক সময় আমদানি হচ্ছে, সেই যোগানের একটা ফেসিলিটি আছে। মূলধন যোগান, প্রচুর টাকা লাগে, এই বিভিন্ন বৈদেশিক বিনিয়োগ এটা বাড়ছে, বা দেশের মধ্যেও আমরা যে গাড়ি কোম্পানিগুলোর নাম দেখলাম সবই বলতে গেলে বিদেশি কোম্পানি, কয়েকটা দেশীয় কোম্পানি বাদ দিলে সবই বিভিন্ন বিদেশি বড় বড় কোম্পানি ভারতের বিভিন্ন কোম্পানির সঙ্গে মার্চ করে, বা ইন্ডিভিজুয়াল তারা এখানে এসে টাকা ইনভেস্ট করছে, বা বিদেশি বিনিয়োগ মাধ্যমে এই যে মূলধনের যোগানটা আসছে, যেটা আমাদের ডেভেলপমেন্টে খুব কাজে লাগছে। সমৃদ্ধ বাজার, ভারতবর্ষে কিন্তু এই বাজার, এই যে রিসেন্ট ডেভেলপমেন্ট হওয়ার বড় কারণ ভারতবর্ষে এই বাজার তৈরি হয়েছে। আগে কিছুদিন আগে পর্যন্ত মানুষ ভাবতেই পারতো না গাড়ি, তোমরাই দেখো না, তোমরা এখন 12-এ পড়ছো, তোমাদের অনেকের বাড়িতেও গাড়ি আছে, বা অনেকে গাড়ি, তোমাদের বয়স হয়নি, তোমাদের লাইসেন্স হয়নি, 18 বছর না হলে লাইসেন্স হয় না, কিন্তু অনেকে গাড়ি চালাতে পারো, অন্তত 4 চাকা না হোক 2 চাকাটা অনেকেই পারো, অনেকে স্কুটি চালায়ও, বাড়িতে আছে, গ্রামে হোক বা শহর কেন্দ্রে হোক। গ্রামে শহরে বিভিন্ন জায়গায় বিশেষ করে 2 চাকার গাড়ি প্রচুর পরিমাণে বেড়েছে। তারা এই যে সমৃদ্ধ মার্কেটটা রয়েছে, এটা একটা বড় কারণ এই ডেভেলপমেন্ট। প্রযুক্তির উন্নতি হয়েছে, দেখা যাচ্ছে আগে 1 কিলোমিটার যেতে গেলে যত তেল পুড়তো, এখন হয়তো অনেক কম, এমন প্রযুক্তি এসে অনেক কম তেল পড়ে, অনেক কম দূষণ হয়। ভারত এই শিল্পে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে প্রযুক্তির উন্নতি ঘটিয়েছে। অর্থনৈতিক উন্নতি, ভারতের কিন্তু অর্থনৈতিক, এই যে মানুষের হাতে এখন বললাম একটু আগে যে প্রচুর বাইক এসছে, তার একটা বড় কারণ ভারতের মানুষের আর্থিক উন্নতি হয়েছে, মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। মানুষ আগে ভাবতে পারতো না, যে ভাবতো যে আগে তো খাওয়া দাওয়া করে বেঁচে বাঁচি, এখন খাওয়ার পরেও হাতে কিছু পয়সা থাকছে, বাড়িঘর বানাচ্ছে, তারপরেও থাকছে তার প্রয়োজনের তাগিদে, তার জীবনের প্রয়োজনের তাগিদে, বা শখে, কেউ কেউ শখেও হতে পারে তার, অর্থাৎ সেই আর্থিক সঙ্গতি আছে বলেই সে কিন্তু এই গাড়িটা কিনতে পারছে। তো এই আর্থিক উন্নতিটা ভারতের ক্ষেত্রে হয়েছে। সড়ক পথের উন্নতি হয়েছে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের মনে করো রাজ্য সরকারের উদ্যোগে, বিভিন্ন পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির উদ্যোগে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট ভালো, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা, তার মাধ্যমে গ্রামের প্রত্যেকটা রাস্তা বলতে গেলে পাকা হয়ে গিয়েছে। গ্রাম বলছি, শহরে তো হচ্ছে আছেই। তারপরে সোনালী চতুর্ভুজ, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করিডোর, এগুলোর মাধ্যমে রাস্তাঘাটের হ্যাবক ডেভেলপ। গাড়ি চলবে, গাড়ি যে রাস্তায় চলবে, সেই রাস্তাটা যদি কাঁচা রাস্তা থাকে, স্বাভাবিকভাবেই দুদিন অন্তর গাড়ি খারাপ হবে, বা গাড়ি সেইভাবে মাইলেজ দেবে না। তো এই সড়ক পথের উন্নতি একটা বিশাল গুরুত্বপূর্ণ বিষয়। আর একাধিক শিল্পের অবস্থানের জন্য একাধিক শিল্প সমাবেশের প্রভাব, একই জায়গায় পরপর একসাথে একটা এখানে গাড়ি কারখানা গড়ে উঠেছে, তার পাশে আর একটা, কারণ পরিকাঠামো ডেভেলপমেন্ট হয়ে যায়, ফেসিলিটি গুলো পাওয়া যায়। এই শিল্প সমাবেশের প্রভাবটা কিন্তু ব্যাপক, যে আচ্ছা ওখানে অমুক কোম্পানি আছে, তাহলে আমি একটা নতুন কোম্পানি, আমি তাহলে এখানে করি, তাহলে আমি এই সুবিধাগুলো পাবো, কারণ তার পাশে অনেকগুলো অনুসারী শিল্প রয়েছে, তারাও আমাকে বিভিন্ন মাল সাপ্লাই দিতে পারবে। রাস্তাঘাট ডেভেলপমেন্ট হয়ে গেছে, এটা বন্দরের কাছে বা বাজারের কাছে, তো এই সুবিধাগুলো রয়েছে। সরকারি নীতি,
ভারত সরকারের যে বর্তমানে যে এই শিল্পের ক্ষেত্রে যেসব নীতিগুলো গ্রহণ করেছে, এই যে একের পর এক বিদেশি কোম্পানিগুলো ঢুকছে, গাড়ি কম তারা বানাচ্ছে, কোনো সমস্যা নেই। তো এই সরকারি নীতিটা সেটা ফেসিলিটি তার জন্য সেই সুবিধাটা দিয়েছে। দক্ষ সুলভ শ্রমিক, এখানে কিন্তু প্রচুর দক্ষ এবং অদক্ষ সুলভ শ্রমিকের প্রচুর যোগান, যে কারণগুলোর জন্যই ভারতে কিন্তু এই শিল্পের হ্যাবক ডেভেলপমেন্ট হয়েছে। যেটা বলছিলাম তখন বলতে গিয়ে না আমি ওই এটা আসলো তাই বলতে পারলাম না। এই শিল্পটা বিভিন্ন আমি আলাদা আলাদা ভাবে দেখালাম যে কোথায় কি রকম গড়ে উঠেছে ম্যাপের মধ্যেও, কিন্তু এর একটা কেন্দ্রীয় ভবন আছে। একটু আগে বললাম না শিল্প সমাবেশ, সেরকম এই কেন্দ্রীয় ভবনটা কোথায় কোথায়? প্রধান কেন্দ্রীয় ভবন গাড়ির ক্ষেত্রে মুম্বাই, পুনে, নাসিক, ঔরঙ্গাবাদ। খেয়াল করে দেখো, তুমি যদি লিস্ট দেখো ভারতের গাড়ি কোম্পানিগুলো, তার একটা বড় অংশ দেখবে হয় পুনেতে বা বোম্বেকে কেন্দ্র করে রয়েছে। এই এলাকার একটা এলাকা, একটা জোন, ছোট্ট একটা জোন, তার মধ্যে প্রচুর গাড়ি এটা একটা ক্লাস্টার। এগুলো সব এক একটা ক্লাস্টার। চেন্নাই, বেঙ্গালুরু, হসুর, এটাও একটা ক্লাস্টার। আমরা সবাই জানি চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়। তার কারণ ডেট্রয়েট আমরা কোথায়? ইউএসএ তে রয়েছে, হ্রদ অঞ্চল। ভারতের মোটর গাড়ি শহর বলা হয় পৃথিবী, কারণ সব থেকে বেশি ওখানে প্রোডাকশন হয়। ভারতের ক্ষেত্রেও চেন্নাইকে কেন্দ্র করে একাধিক জায়গায় একাধিক গাড়ি কোম্পানি গড়ে উঠেছে, একাধিক, এবং প্রচুর প্রোডাকশন হয়। নাম্বার অফ কার্স এর প্রোডাকশন সব থেকে বেশি চেন্নাই এলাকায়। এই জন্য চেন্নাইকে ভারতের ডেট্রয়েট বলা হয়। সেই চেন্নাই, বেঙ্গালুরু, হসুর, এটা একটা ক্লাস্টার, এটা জোন। দিল্লি, গুরগাঁও, ফারিদাবাদ, আমরা জানি, একটু আগে বললাম গুরগাঁওয়ের কোথায়, গুরগাঁওয়ে কি মারুতি উদ্যোগ লিমিটেড সব থেকে বড় গাড়ি কারখানা। এছাড়া দিল্লি বা গুরগাঁও বা ফরিদাবাদে আরো অনেক গাড়ি কোম্পানি রয়েছে, এটা একটা ক্লাস্টার। সানান্দ, হানসালপুর ও ভিথালপুর, ওকে, গুজরাটের এলাকায়। আর কলকাতা জামশেদপুর অঞ্চলেও, সেখানেও বেশ কিছু, এই হিন্দ মোটরটা আমাদের এই জোনের মধ্যে পড়ে। যাই হোক, সেটা এখন বন্ধ থাকলেও এই জামশেদপুর অঞ্চলে একাধিক গাড়ি কোম্পানি। এগুলো হচ্ছে মেন একটা জোন, যে জোনগুলো কি করছে ভারতের এই শিল্পের ডেভেলপমেন্টটা কিন্তু ঘটাচ্ছে। ওকে, মূলত এই 5টা অঞ্চল হচ্ছে ক্লাস্টার অঞ্চল। এর বাইরেও আছে, কিন্তু এই জোনের মধ্যে কিন্তু সব থেকে বেশি সংখ্যায় মোটর গাড়ি শিল্প কেন্দ্রগুলো গড়ে উঠেছে। এবার প্রবলেম গুলো কি কি প্রবলেম? গাড়ির চাহিদা একটা, অনেক সময় বিশ্ববাজারে চাহিদা একটা মন্দা বর্তমানে, কিন্তু সেই মন্দাটা আস্তে আস্তে কাটছে। কিন্তু এই মন্দার মধ্যে সারা বিশ্ব পড়েছে, আমরাও, বিশ্বের বাইরে না, আমরাও পড়ছি। মানুষের হাতে যদি টাকাটা কমে যায় বা টাকার যোগান কমে যায়, স্বাভাবিকভাবে মানুষ তখন কিন্তু গাড়ি টাড়ি কিনবেন। তো গাড়ি না কিনলে গাড়ির ব্যবসা বন্ধ। তো বেশ কিছুদিন ধরে কিন্তু বিশ্ববাজারে কিন্তু, বিশেষ করে আফটার করোনা, বিশ্ববাজারে কিন্তু এই আর্থিক মন্দা দেখা দেওয়ার জন্য চাহিদাটা কমে গিয়েছে। এটা একটা প্রবলেম। উচ্চ মানের প্রযুক্তির অভাব। জার্মানি যেভাবে টেকনোলজিতে অনেক এগিয়ে গিয়েছে, সেটা কিন্তু ভারত সেইভাবে এখনো এগোয়নি। তো এই প্রযুক্তিগত একটা সমস্যা এখনো রয়েছে ভারতে। জাপান যেভাবে গাড়ি প্রযুক্তিতে এগিয়ে গিয়েছে, সেই রকম জায়গায় আমরা যেতে পারছি না। পরিকাঠামোগত সমস্যা, সেই প্রযুক্তিগত ভাবে হোক, জমি পাওয়ার ক্ষেত্রে একটা প্রবলেম হতে পারে, বা ওভারঅল এই যে প্রযুক্তি বললাম, বা আর একটা হচ্ছে তোমার রাস্তাঘাটের থেকে শুরু করে এই যে ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার, বিদ্যুতের যোগান থেকে শুরু করে সবসময় না সবগুলোই এক একটা জায়গায় এক একটা প্রবলেমের মধ্যে শিল্পপতিরা কিন্তু পড়ছে। কোথাও বিদ্যুতের সমস্যা, কোথাও জমি পাওয়ার ক্ষেত্রে সমস্যা। এই সমস্যাগুলো কিন্তু ভারতে এই শিল্পের ক্ষেত্রে খুব ব্যাঘাত দিচ্ছে। প্রতিযোগিতা বাড়ছে বিশ্ববাজারে। এই যে বললাম জাপান বা জার্মানি বা ইউএসএ, এরা যারা বড় বড়, চীন গাড়ি বিশ্ববাজারে মোটর গাড়ি প্রতিযোগিতায় রয়েছে, তাদের সঙ্গে ভারতের প্রতিযোগিতা ক্রমবর্ধমান বাড়ছে। অনেক ক্ষেত্রে আমরা পেরে উঠছি না এদের সঙ্গে। তো এটা একটা আমাদের কাছে একটা সমস্যার বিষয়। গবেষণা উন্নয়নে পিছিয়ে, একটু আগে যেটা বললাম, প্রযুক্তি হচ্ছে না কেন, প্রযুক্তির সমস্যা। গাড়ি নিয়ে যে রিসার্চ যতটা দরকার, যেটা জার্মানি বা জাপান বা ইউএস এর দিকে হয়, অতটা পর্যন্ত আমাদের হচ্ছে না। তার ফলে আমাদের কিন্তু সমস্যা রয়েছে। ইভি গাড়ির পরিকাঠামোগত সমস্যা, যেটা বললাম, ইলেকট্রিক ভেহিকল যেটা ইভি, এর চাহিদা বাড়ছে। অর্থাৎ যেরকম চাহিদা বাড়ছে তার পরিকাঠামোগত সমস্যা। কিরকম স্যার পরিকাঠামোগত সমস্যা? সেটা হচ্ছে কি, ইভি গাড়ি বাজারে আসছে, সব ঠিক আছে। এবার ইভি গাড়িতে এটা চার্জেবল গাড়ি, তাহলে আমাকে একটা লোক কলকাতা থেকে দুর্গাপুর যাবে, মাঝপথে একটা রাস্তা এসে তার চার্জ কমে গেল বা চার্জ নেই কোনো কারণে, তাকে তো চার্জিং পয়েন্ট দিতে হবে। কলকাতায় হয়তো আছে, বা প্রপার শিলিগুড়িতে আছে, বা দুর্গাপুরে রয়েছে, মেন সিটিতে রয়েছে, কিন্তু মাঝের কোথাও নেই। এবার মাঝ রাস্তায় যদি পেট্রোল পাম্প যেরকম থাকে,
মাঝ রাস্তায় যদি চার্জিং পয়েন্টগুলো যদি একটা নির্দিষ্ট দূরত্বে না থাকে, তাহলে তো এই গাড়ি নিয়ে লোকে কেউ বেরোতে পারছে না, ভয় পাচ্ছে যে আমি লং ড্রাইভে যেতে পারবো না। শর্ট ডিস্টেন্সে নয় ঠিক আছে, লং ডিস্টেন্স যেতে পারবো না। এই কারণ এই গাড়ির চাহিদা কিন্তু বাজারে বিশাল এখন। তো এই প্রবলেমটা কিন্তু মোটর গাড়ি ভারতে কিন্তু এই একটা বিশাল বড় সমস্যা। তো এইগুলো হচ্ছে ভারতের প্রবলেম বিশ্ব এই মোটর গাড়ির ক্ষেত্রে। ভবিষ্যৎ সম্ভাবনা, সমস্যা আজ থাকলে কি ভবিষ্যৎ, তার তো ভবিষ্যতেও সম্ভাবনা রয়েছে। কিরকম সম্ভাবনা দেখা যাক। শহরের জনসংখ্যা বাড়ছে। আমাদের যে নগরায়নের যুগে ভারতে গ্রাম থেকে প্রচুর লোক শহরে আসছে। শহরের জনসংখ্যা বাড়লে আলটিমেটলি জনসংখ্যা বাড়লে গাড়ির সংখ্যাও বাড়বে, চাহিদা বাড়ছে লোকের। বিভিন্ন কর্মস্থলে যেতে গেলে তারা বিভিন্ন গাড়ি, পার্সোনাল গাড়ি হোক বা বিভিন্ন রকম, সে বাসও যদি ব্যবহার করে তাহলে বাসের চাহিদা বাড়বে। বা এই যে গাড়ির আলটিমেটলি জনসংখ্যা বৃদ্ধি পেলে মোটর গাড়ির শিল্পের ক্ষেত্রে কিন্তু খুব পজিটিভ। এটা একটা ভারতের ক্ষেত্রে ভবিষ্যৎ সম্ভাবনা খুব উজ্জ্বল। বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে, যেহেতু এটায় দূষণ হয় না, এটায় ঝামেলা নেই, বা এটায় নিজের বাড়িতেই এটা আমি চার্জ দিতে পারবো যদি সেই ব্যবস্থা করে নিতে পারি, বাড়িতেও করা যায় অনেক সময়। তো এই চাহিদাটা বাড়ছে, এটা একটা ভারতের এই শিল্পের ক্ষেত্রে বিশাল বড় কিন্তু গুড সাইন। সরকার বিভিন্ন রকম প্রপোজাল দিচ্ছে কিভাবে ডেভেলপমেন্টটা হয়। এই যে বললাম বৈদ্যুতিক গাড়ির যে পরিকাঠামোগত সুযোগ সুবিধা বাড়ছে বা চাহিদা বাড়ছে, তার কারণ সরকারি নীতিটাই আমাদের এমন আসছে। সরকার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিশেষ করে যারা ইলেকট্রিক গাড়ি বানাচ্ছে তাদেরকে বিভিন্ন রকম সুযোগ সুবিধা দিচ্ছে, যাতে এতে আরো লোকে উৎসাহ হয়ে এই শিল্পে যাতে আরো বিনিয়োগটা বাড়াতে পারে। রপ্তানি বাড়ছে। মাঝখানে এই বন্যা এসেছিল, আস্তে আস্তে ভারতে একটু একটু করে হলো, বিশেষ করে প্রতিযোগী আফ্রিকা দেশগুলোতে বা প্রতিবেশী দেশগুলোতে কিন্তু ভারতের চাহিদা বাড়ছে গাড়ির, ভারতীয় গাড়িগুলো। তো সেই রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। সড়ক পথের উন্নতি সাধন হচ্ছে। গাড়ি চালাতে গেলে রাস্তাঘাট ভালো হওয়া দরকার, সেই দিকে সরকার, সেটা রাজ্য সরকার হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট, ফোকাস করছে যাতে এই শিল্পটা ডেভেলপমেন্টটা আমরা করতে পারি। তো এই জিনিসগুলো যদি ডেভেলপমেন্ট হয় বা এইগুলো বা হচ্ছেও, তার জন্য এই শিল্পের কিন্তু ভবিষ্যৎটা কিন্তু খুবই উজ্জ্বল। ওকে, এই শিল্পের কিন্তু ভবিষ্যৎ কিন্তু খুব উজ্জ্বল। এবং আমরা যদি মাথায় রাখি এই শিল্পে ভারতবর্ষ কিন্তু বর্তমানে ওভারঅল যদি আমি প্রোডাকশনে যদি দেখি, প্রোডাকশনগত বিচারে যদি আমি দেখি, ভারত কিন্তু বর্তমানে উৎপাদনে, গাড়ির উৎপাদনে কিন্তু সমস্ত গাড়ি মিলিয়ে 2 চাকার গাড়িতে ভারত প্রথম, বা ট্রাক্টর দ্বিতীয়, ট্রাক্টর উৎপাদনে প্রথম। আর ওভারঅল যদি দেখা যায় তাতে উৎপাদনে কিন্তু 4th পজিশনে আছে। আর ভারতের রপ্তানির দিক থেকে ভারতে বাজার যদি দেখা যায়, গাড়ির বাজারে কিন্তু ভারত বিশ্বের 3য়। তো এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, ভারতের মোটর গাড়ি শিল্পের ক্ষেত্রে এই ভবিষ্যৎটা সম্ভাবনাটা কিন্তু তাই জন্য খুব উজ্জ্বল। ওকে, চলো আমাদের শেষ যে শিল্পটা রয়েছে সেটা আমরা যাই, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিল্প, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি, আইসিটি। মনে রাখতে হবে আইটি নয়, আইটি মানে হচ্ছে শুধু তথ্য ও যোগাযোগ শিল্প, এটা আইসিটি, তথ্য যোগাযোগ প্রযুক্তি শিল্প, আইসিটি ইন্ডাস্ট্রি। ওকে, এটা শিল্পটা কি? এখানে কিছু মেশিনপত্র তৈরি হয় না, আমরা ছোটবেলাতেও ক্লাস 10-এও পড়েছি, বা আগেও উঁচু ক্লাসে পড়েছি, 10-এ মূলত আমরা পড়েছি তথ্য প্রযুক্তি শিল্পের মূল কাঁচামাল হচ্ছে মানুষের মেধা। তাকে কাজে লাগিয়ে মানুষ বিভিন্ন জায়গা থেকে কি করছি, আমরা তথ্য জোগাড় করছি। সেই জোগাড় করে সেই তথ্যগুলোকে নিয়ে অ্যানালিসিস করা, ডেটাকে এইগুলোকে অ্যানালিসিস করা, তার বিশ্লেষণের মাধ্যমে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হওয়া, কি করে তার সমাধান করা যায় সেটার উপর ফোকাস করা। সেটাই হচ্ছে এই এত বড় একটা শিল্পের কাজ। এবং এটাকে এখন গ্লোবাল ইন্ডাস্ট্রি বলা হচ্ছে। সারা বিশ্ব, তুমি একটা ঘরে বসে কিন্তু এই শিল্পটাকে কিন্তু সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারো, কারণ এখানে কোনো ট্রান্সপোর্টের গল্প নেই। যদি তোমার একটা ইনফ্রাস্ট্রাকচার রেডি থাকে, ইন্টারনেটের ব্যবস্থা থাকে, তাহলে কিন্তু তুমি ঘরে বসে এই শিল্পে কিন্তু ডেভেলপমেন্ট করতে পারবে বা এগোতে পারবে।
এর উপাদান হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, নেটওয়ার্কস, ডেটা অ্যান্ড ডেটাবেস, মূল উপাদান। বিভিন্ন রকম হার্ডওয়্যার, বিভিন্ন রকম কম্পিউটার হতে পারে, মাউস থেকে শুরু করে কিবোর্ড থেকে শুরু করে ল্যাপটপ হতে পারে, এই বিভিন্ন রকম হার্ডওয়্যারের বিভিন্ন রকম বিষয়গুলো সেটা লাগছে। সফটওয়্যার, বিভিন্ন রকম প্রোগ্রামিং যে সফটওয়্যার দরকার সেটা লাগছে। নেটওয়ার্ক লাগবে, তোমাকে ইন্টারনেটের ব্যবস্থা বা নেটটা চলবে সেইটা নেটের ব্যবস্থা করতে হবে। আর তথ্য বা তথ্য ডেটাবেস প্রয়োজন। এইগুলো যদি তুমি পেয়ে যাও, তুমি কিন্তু এই কাজটা করতে পারবে, এবং এই কাজটা করে তুমি ঘরে বসে এই শিল্পের অনেক ওয়ার্ল্ডের যে কোনো জায়গার কাজ তুমি এখানে বসে করতে পারবে। এর ইম্পর্টেন্স কি, এর গুরুত্বটা আগে জেনে নি। অর্থনৈতিক সমৃদ্ধি, এর মাধ্যমে যেহেতু এখানে কিন্তু মেধাবীদের জায়গা, পরিষ্কার কথা, কারণ এখানে এই কাজগুলো করতে গেলে কম্পিউটার জানা, মেধাবী ছাত্রছাত্রীর প্রয়োজন হয়, যার মাধ্যমে কিন্তু অর্থনৈতিক প্রচন্ড সমৃদ্ধি আসছে। কারণ এই কাজটা, ভারত এখন এই কাজে কিন্তু খুব প্রচন্ড এগিয়ে, প্রথম 2-3টে দেশের মধ্যেই ভারত আছে এই শিল্পে, ঠিক আছে। এই তাই জন্য, এবং স্বাভাবিকভাবে এই ভারতের যারা মেধাবী ছাত্ররা তারা দেশের মধ্যে হোক বা দেশের বাইরে গিয়ে কাজটা করছে, তো সেই কাজটা করছে বলে আর্থিক উন্নতিটা ঘটছে, সেটা একটা বিষয়। বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে, বিভিন্ন ভারতীয় যে কোম্পানিগুলো আছে, টিসিএস, ইনফোসিস বা বাকি আরো বিভিন্ন টেক মাহিন্দ্রা থেকে শুরু করে বিভিন্ন রকম কোম্পানিগুলো, তাদের যে প্রচুর তারা যে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে বিভিন্ন বিদেশে, বিভিন্ন দেশের কাজ করে, তাতে আমাদের দেশের উপকার হচ্ছে। কর্মসংস্থান প্রচুর বাড়ছে, কর্মসংস্থানে প্রচুর কম্পিউটার জানা যারা ইঞ্জিনিয়ার হোক বা বিটেক করার ছেলে মেয়েরা হোক, বা আর একটা হচ্ছে যারা বিসিএ করেছে, কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছে, তারা এই তাদের প্রচুর কর্মসংস্থানের সুযোগটা বৃদ্ধি পাচ্ছে। বিদেশি বিনিয়োগ বাড়ছে। ভারতে যেহেতু এত মেধাবী ছাত্রের প্রচুর যোগান আছে, তারা কাজটা করছে, বড় বড় বিদেশি কোম্পানিগুলো তারা এই শিল্পে প্রচুর ইনভেস্ট করছে। আমরা ভেরি রিসেন্ট শুনেছি যে হায়দ্রাবাদে তোমার গুগলের একটা অফিস শুরু হবে। তো এই যে গুগলের অফিস আসছে, বা আগেও আমরা জানি মাইক্রোসফটের অফিস আছে সেখানে একটা গুরুত্বপূর্ণ, তো এটা কেন করছে তারা, এই বিনিয়োগটা বাড়াচ্ছে কেন? কারণ ভারতে সেই জায়গাটা রয়েছে, ভারতে বসে সেই কাজটা করা যেতে পারে, সেই জন্য। অন্যান্য শিল্পের উৎকর্ষতা বৃদ্ধি পাচ্ছে, এই শিল্পে ডেভেলপমেন্ট হওয়া মানে এর পাশাপাশি বিভিন্ন ব্যাংকিং ইন্ডাস্ট্রি থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রি, রিলেটেড ইন্ডাস্ট্রিগুলো, সেগুলোর কিন্তু ডেভেলপমেন্ট হচ্ছে। তাই জন্য এই শিল্পটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শিল্প আমাদের দেশের ডেভেলপমেন্টের জন্য। তো এই শিল্পে কিন্তু আমরা খুব উন্নতি লাভ করেছি। ভারতের এই যে আইসিটি শিল্প যেটা রয়েছে, হ্যাঁ, তার বন্টন, তার অবস্থান আমরা সবাই জানি। সবার আগে কে? 1 নম্বরে বেঙ্গালুরু। আমরা সবাই জানি এর নাম কি, সিলিকন ভ্যালি। ইউএস এর সিলিকন ভ্যালির সঙ্গে কম্পেয়ার করে, যেখানে ক্যালিফোর্নিয়া অঞ্চল সিলিকন ভ্যালিতে বিদেশের সব থেকে বড় আইটি হাব বলা যায়, সেখানে গড়ে উঠেছে আমেরিকা যুক্তরাষ্ট্রের ইউএসএ তে, ক্যালিফোর্নিয়াতে। সেই তার সঙ্গে একটা মিল ঘটিয়ে আমাদের ব্যাঙ্গালোরেও 40টার বেশি আইটি কোম্পানি সেখানে অবস্থান করছে, এবং সেই মিল থেকেই ব্যাঙ্গালোরকে ভারতের সিলিকন ভ্যালি বলে। হায়দ্রাবাদ ভারতের হাইটেক সিটি বলা যায় তাকে, বা সাইরাবাদও বলে অনেকে, ঠিক আছে। চেন্নাই থার্ড গুরুত্বপূর্ণ কেন্দ্র। পুনেকে টেক সিটি বলা যায়, একটা নিকনেম, টেক সিটি। দিল্লি এনসিআর মানে গুরগাঁও বা যেটা নয়ডা বা গুরগাঁও এলাকাটা, দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল যেটা দিল্লির। মুম্বাই, ওকে। আমাদের কলকাতাও খুব ডেভেলপ, সল্টলেক সেক্টর 5 বা রাজারহাট নিউ টাউন অঞ্চলে প্রচুর পরিমাণে আইটি কোম্পানি সেখানে রয়েছে। কোচিতে রয়েছে, চণ্ডীগড়ে আছে, ভুবনেশ্বরে আছে, আহমেদাবাদ, গান্ধীনগর। এইগুলো যে মেন জায়গা, বা এই মূলত এই অঞ্চলের মধ্যে, এই জায়গাগুলোর মধ্যে আইটি সিটি শিল্পটা এই শহর কেন্দ্রিকই, এবং এর মধ্যেই সীমাবদ্ধ। আরো হয়তো ছোটখাটো কয়েকটা জায়গায় রয়েছে, মোটামুটি প্রধানগুলো এই। আমরা ভারতের ম্যাপে দেখে নিই কোথায় তাদের কি অবস্থান, ঠিক আছে। ভারতের বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রধান প্রধান কোম্পানিগুলো কোথায়, শহরগুলো কোথায় রয়েছে সেটা আমরা এই ম্যাপের মধ্যে দেখতে পাচ্ছি।
এবার এই ডেভেলপমেন্টের কারণগুলো আমরা জানি। ফ্যাক্টরস, প্রথমটা কি? মানব সম্পদের প্রাচুর্য। এটা লেখাটা ওর মধ্যে ঢুকে গিয়েছে। মানব সম্পদের প্রাচুর্য, 1 নম্বরে যেটা আছে, মানব সম্পদের প্রাচুর্য। আমরা গুরুত্বের মধ্যে পড়লাম, ভারতে প্রচুর মেধাবী ছাত্রের অবস্থান, একাধিক ইঞ্জিনিয়ারিং কলেজ, একাধিক ইনস্টিটিউট রয়েছে, সায়েন্স ইনস্টিটিউট, যেখান থেকে মেধাবী ছাত্ররা বেরোচ্ছে, এবং এই মেধাবী ছাত্ররাই হচ্ছে এই শিল্পের মূল কারিগর বলা যায়, বা মূল কাঁচামাল বলা যায়। এরা যদি না থাকে তাহলে কিন্তু এই শিল্পটাকে এগুলো নিয়ে যাওয়া সম্ভব না। ভারতে সেটা প্রচুর পরিমাণে রয়েছে। কম ব্যয়ের সুবিধা, ভারতে কিন্তু এই কাজটা করাতে গেলে বিদেশের, মনে করো একই কাজ তুমি আমেরিকায় বসে করবে, তাতে যা খরচ, একই কাজ এখানে বসেও করা যাবে, তার খরচটা অনেক কম। কারণ আমেরিকায় যেহেতু জীবনযাত্রার মান অনেকটা উন্নত, সেখানে স্বাভাবিকভাবে একটা কর্মচারীর স্যালারি অনেক বেশি। সেই একই কাজ এখানে বসে করলে সেই সেই কর্মচারীকে কিন্তু একই অতটা স্যালারি দিতে হয় না, প্রয়োজন পড়ে না। তাহলে কি হবে? আর এটা তো আমি যে কাজটা করলাম সেটা সঙ্গে সঙ্গে আমি ইন্টারনেটের মাধ্যমে পৌঁছে দিতে পারবো তাদের কাছে। এটা তো কোনো প্রোডাক্ট নয়, যে একটা উৎপন্ন দ্রব্য নয় যেটা বন্দরের মাধ্যমে পৌঁছে দেবে। নেট, সবই নেট ভিত্তিক। তো আমি এখানে বসেও যা কাজ করা যাবে, আমেরিকায় বসেও তাই। তাহলে এখানে যদি উৎপাদন ব্যয় কম, এটা একটা বড় কারণ এখানে ডেভেলপমেন্ট হওয়ার। সরকারি সহায়তা, সরকার থেকে প্রচুর ডেভেলপমেন্ট হেল্প করছে, কারণ যেহেতু আমাদের এখানে প্রচুর মানবিক সম্পদ রয়েছে, এবং আমরা কেউ চাইছি না তারা বিদেশে চলে যায়, মানে সরকার অনেক বেশি ডেভেলপ করছে, এখানে ইনভেস্ট করছে যাতে এই শিল্পে ডেভেলপমেন্টটা হয়। সহযোগী শিল্প কেন্দ্রের অবস্থান, এইগুলোকে হেল্প করার জন্য প্রচুর সহযোগী শিল্প, তাদের অবস্থান কিন্তু এখানে রয়েছে। সরকারি, যেটা একটু আগে বললাম, সরকারি নীতি, সরকারের সহযোগিতা করছে, তাছাড়া সরকারের বিভিন্ন রকম নীতি, পরিকাঠামোগত সুবিধা, ইনফ্রাস্ট্রাকচার রেডি করা থেকে শুরু করে। তুমি দেখবে এই যে ব্যাঙ্গালোরে এই যে ডেভেলপমেন্ট হওয়াটা বড় কারণ কি, ব্যাঙ্গালোরে প্রচুর ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, যার উপর ভিত্তি করে এই ইঞ্জিনিয়ারিং কলেজগুলো থেকে মেধাবী ছাত্ররা পাস আউট হচ্ছে, এবং তার পাশেই সব বড় বড় আইটি কোম্পানিগুলো রয়েছে। অর্থাৎ তাদের যেটা ইন্টারভিউ, তারা ওখান থেকে সহজে করেও নিচ্ছে, তারা বেছেও নিচ্ছে, নিয়ে তারা সেখানে চাকরিও করছে। এই যে ইনফ্রাস্ট্রাকচারগত ফেসিলিটি, ছাত্রছাত্রীদেরকে আর বাইরে কোথাও চাকরি খোঁজার জন্য যেতে হচ্ছে না। তো সে জেনেও যাচ্ছে সেখানে কোথায় কি কোম্পানি আছে, সেখানে কি কি ফেসিলিটি আছে। তো এই যে পরিকাঠামোগত সুবিধা, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রযুক্তিগত অগ্রগতি, ভারত তো আর আগের জায়গায় নেই, এখন প্রযুক্তিতে অনেক বেশি ডেভেলপমেন্ট করেছে। খুব স্বাভাবিকভাবেই ভারতে কিন্তু এই শিল্পের ক্ষেত্রে এই সুবিধাগুলো কিন্তু ভারতবর্ষ পাচ্ছে, প্রযুক্তির অগ্রগতি হয়েছে। নেক্সট, একটু বলে রাখি যে এই শিল্পের সঙ্গে কয়েকটা টার্ম খুব জড়িত। একটা যে কৃত্রিম উপগ্রহ, আধুনিক যোগাযোগ ব্যবস্থা, আইটি কোম্পানি ডেভেলপমেন্টটা কিন্তু, বা আইসিটি শিল্পের যে ডেভেলপমেন্ট, সেটা কিন্তু অনেকটাই কৃত্রিম উপগ্রহ বা আধুনিক যোগাযোগ ব্যবস্থার উপর নির্ভরশীল। আধুনিক যোগাযোগ ব্যবস্থা বলতে ইমেল, ইন্টারনেট, এগুলো। আর কৃত্রিম উপগ্রহ মানে আমরা জানি যে জিও স্টেশনের যে উপগ্রহগুলো যাচ্ছে, যার মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাটা পুরোটা চলছে সারা পৃথিবী জুড়ে। ঠিক আছে, আমরা প্র্যাকটিক্যালেও পড়েছি, বা ক্লাস 10-এও পড়েছি, বা তোমাদের স্কুলে হয়তো প্র্যাকটিক্যাল হচ্ছে, সেখানে আমরা কৃত্রিম উপগ্রহ প্র্যাকটিক্যালে আছে, সেগুলো থেকেও আমরা জানতে পারবো যে জিও স্টেশনের যে উপগ্রহগুলো, সেগুলো যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করছে। আমরা যে কোনো প্রান্ত থেকে আমরা যে কোনো জায়গায় যে কল করছি, ফোনের নেটওয়ার্ক, সব এই কৃত্রিম উপগ্রহ মারফত। এই যে নেটের এত ব্যাপ্তি সারা পৃথিবী জুড়ে, যে কোনো জায়গায় যে কোনো বসে, এই যে এই শিল্পের সঙ্গে অনেক ছেলেমেয়েরা আছে যারা ঘরে বসে ওয়ার্ক ফ্রম হোম করছে, ঘরে বসে কাজ করছে। কিসের জোরে করছে? ওই নেটের জোরে। তো এই জন্য এই শিল্পের সঙ্গে কিন্তু এই কৃত্রিম উপগ্রহ বা আধুনিক যোগাযোগের খুব লিঙ্ক আছে। আর বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে আমরা এআই বলছি, এ কিন্তু খুব ডেভেলপ করেছে এই শিল্পে। এআইটাকে কিন্তু কন্ট্রোল করছে মানুষই। তো এই যে এআই এর মাধ্যমে বিভিন্ন রকম কাজ করা, ঠিক আছে, এবং এই তথ্য আইসিটি ইন্ডাস্ট্রিতে কিন্তু এর একটা ব্যাপক প্রভাব শুরু হয়ে গেছে। বিভিন্ন ক্ষেত্রে আমরা একটু একটু করে দেখতে পাচ্ছি, ভবিষ্যতে আমরা আরো দেখব। তাই জন্য আইসিটির সঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর কিন্তু একটা খুব গাঢ় সম্পর্ক আছে। তো এটা রিলেটেড বিষয়, আমরা একবার একটু বলে রাখলাম। এবার হচ্ছে ভারতের ক্ষেত্রে কিছু টেকনিক্যাল প্রবলেম দেখা দিচ্ছে। এই শিল্পের ক্ষেত্রে ভারত এত ডেভেলপ করা সত্ত্বেও এই শিল্পে কিছু প্রবলেম আসছে।
কি রকম প্রবলেম? জলের সংকট। জলটা, এটা অনেকের মনে হতে পারে জলটা কি? আমরা অনেক সময় ইন্টারনেটের মাধ্যমে কোনো একটা কাজ করছি বা মেশিনে কোনো একটা ডেটা কাজ করতে গেলে আমরা সঙ্গে সঙ্গে এআই মারফতই হোক বা আধুনিক মনে করো, সে সঙ্গে সঙ্গে কাজটা করে দিচ্ছে। কিন্তু কাজটা করতে গিয়ে কি হচ্ছে, প্রচুর মানে গরম হয়ে যাচ্ছে। এবং এই গরম হতে গেলে এই যে বিভিন্ন রকম যেখানে এইসব ইন্ডাস্ট্রিগুলো রয়েছে, এই যে মেশিনকে ঠান্ডা রাখার জন্য প্রচুর স্বচ্ছ পরিষ্কার জল লাগে, প্রচুর জলের যোগান। সেই জলের সংকট একটা প্রবলেম। প্রচুর জলের যোগানটা অনেক সময় সাপ্লাই দেওয়া যাচ্ছে না। হ্যাঁ, সে জলের সংকট দেখা দিচ্ছে। কর্মী সংকোচন। হ্যাঁ, এই যে একটু আগে যেটা বললাম এআই এর কথাই বললাম, এআই দিয়ে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে হয়তো এআইটাকে পরিচালনা করছে, আবার এতে কি হচ্ছে অনেকের প্রচুর এআই আমাদের অনেক কাজ করে দিচ্ছে, স্বাভাবিকভাবেই আমাদের কর্মী সংকোচন হতে দেখা দিচ্ছে। এটা একটা বড় সমস্যার কারণ। তথ্য সুরক্ষার অভাব ও সাইবার প্রতারণা। আমরা জানি বিভিন্ন হ্যাকিং, টার্মটা জানি, হ্যাকিং এর মাধ্যমে ডেটা উড়ে যাচ্ছে বা তথ্য, এই যে বিভিন্ন কোম্পানির ডেটা বিভিন্ন জায়গায় রয়েছে সেটা উড়ে গিয়ে অন্য কারো কাছে চলে যাচ্ছে, সেটা হ্যাক করে নেওয়া হচ্ছে। এটা একটা এই ইন্ডাস্ট্রি ক্ষেত্রে খুব টেকনিক্যাল প্রবলেম। তীব্র প্রতিযোগিতা। ভারতকে কিন্তু প্রচন্ড প্রতিযোগিতার সম্মুখীন হতে হচ্ছে। প্রত্যেকটা দেশ এই শিল্পে ফোকাস করছে এবং তারা প্রত্যেকে ডেভেলপ করার চেষ্টা করছে। তাই জন্য ভারত একটা সময় একচেটিয়া কাজ করতে চেষ্টা করেছিল বিভিন্ন কর্মচারীদের মাধ্যমে, মেধাবী ছাত্রছাত্রীদের মাধ্যমে, কিন্তু এই প্রতিযোগিতার সম্মুখীনটা ভারতকে হতে হচ্ছে। পরিকাঠামোগত সমস্যা রয়েছে। সাপোজ তুমি যদি ব্যাঙ্গালোরে যাও, প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম। এখানে এই শিল্পটা কিন্তু 24/7 ইন্ডাস্ট্রি। একটা লোক সহজে যাতে তার অফিসে গিয়ে কাজ করবে, দেখা গেল তাকে অনেকটা আগে, ব্যাঙ্গালোর শহরের ক্ষেত্রে আমি শুনেছি অনেকটা আগে বেরোতে হচ্ছে লোককে, অনেকটা সময় আগে, কারণ সে সঠিক টাইমের মধ্যে অফিসে পৌঁছাতে পারছে না, এতটা জ্যামের মধ্যে তাকে পড়তে হচ্ছে। এই আমি একটা উদাহরণ দিলাম, এরকম একটা পরিকাঠামোগত সমস্যার মধ্যে পড়ছে। আর দক্ষতার ঘাটতি। যতটা দক্ষতা থাকা দরকার এই শিল্পের যারা পরিচালন সমিতিতে রয়েছে বা কাজটা করার ক্ষেত্রে, সেই দক্ষতার একটা কোথাও মনে হয় ঘাটতি দেখা দিচ্ছে। ওকে, তো এই প্রবলেমের মধ্যে পড়তে হচ্ছে। তারপরেও একটা জিনিস আমি বলতে বাধ্য হচ্ছি, মানে ভালো লাগার বিষয় হচ্ছে যে তোমাকে মাথায় রাখতে হবে যে এই আইটি ইন্ডাস্ট্রিতে ভারত এত এগিয়েছে, তার একটা বড় কারণ হচ্ছে বিভিন্ন আইটি কোম্পানিগুলোতে না, বা আমাদের ভারতীয় যে বংশোদ্ভূত তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে, যেমন আমরা জানি গুগলের ক্ষেত্রে সুন্দর পিচাই, বা মাইক্রোসফটের যেটা ক্ষেত্রে সত্য নাদেল্লা, বা আইবিএম এর একজন হচ্ছে অরবিন্দ কৃষ্ণ, এরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পদে রয়েছে, সবাই ভারতীয় বংশোদ্ভূত। বা শুধু এনারা কেন, আরো অনেকে যারা আছেন, মনে করো শিব নায়ার, আজিম প্রেমজি, নারায়ণ মূর্তি, হ্যাঁ, এনারা কিন্তু খুব, নারায়ণ মূর্তি আমরা জানি ইনফোসিসের কর্ণধার, আজিম প্রেমজি উইপ্রোর। তো এনারা যে আইটি ইন্ডাস্ট্রিকে এত এগিয়ে নিয়ে গিয়েছেন, সবাই কিন্তু ভারতীয়। আর ব্যাঙ্গালোরের যে আইটি ইন্ডাস্ট্রি, তার একজন জনক বলা যায় ফকির চাঁদ কোহলি বলে একজন, তিনি টিসিএস এর উদ্ভাবক ছিলেন। তার হাত ধরে ভারতে বা ব্যাঙ্গালোরে এই শিল্পের এত বাড়বাড়ন্ত। ঠিক আছে, তো এইগুলোই মোটামুটি এই শিল্পের। এবার সম্ভাবনাগুলো জানি, এই শিল্পের ক্ষেত্রে কি কি সম্ভাবনা। নতুন নতুন প্রযুক্তি আসছে, এই এআইটাই বললাম, এআই এর যে বিভিন্ন নতুন প্রযুক্তি আসছে, সেই প্রযুক্তিটা একটা আশাটা একটা ভারতের এই শিল্পের ক্ষেত্রে খুব গুড সাইন। এবং ভারত, আমাদের মধ্যেও যারা মেধাবী ছাত্ররা তারা এআই নিয়ে কাজ করছে, তার ফলে তারাও আরো নতুন কিছু আনছে। তো সেটা একটা গুরুত্ব। আউটসোর্সিং এর পরিষেবা দান। আউটসোর্সিং কি, ছোট্ট করে একটা জিনিস বলে রাখি, কোনো একটা কাজ আমি তোমাকে দিলাম, তুমি সেই কাজটা কাউকে দিয়ে করিয়ে নিয়ে তুমি আমাকে আবার দিলে। এবার আমাকে বললে যে আমি বললাম তোমার কত টাকা বিল হয়েছে, তুমি বললে আমার 100 টাকা দিলেই হবে। তোমাকে আমি 100 টাকা দিলাম, তুমি 100 টাকার থেকে 70 টাকা যাকে দিয়ে কাজটা করেছি তাকে দিই, আর 30 টাকা তুমি রাখে। এবার যাকে দিয়ে তুমি কাজটা করেছি তাকে আমি চিনি না, ঠিক আছে, তাকে কিন্তু তুমি চেনো। এই যে তুমি তোমার যে কাজটা, সেটাকে বলা হলো আউটসোর্সিং, তুমি অন্যকে দিয়ে করিয়ে নেওয়া। সারা পৃথিবী জুড়ে যে তথ্য প্রযুক্তির কাজটা তো সব দেশেই প্রয়োজন,
এবার ভারতে যেসব আইটি কোম্পানিগুলো, তারা সব বিদেশের কাজগুলো করছে। কেউ অস্ট্রেলিয়ার কাজ করছে, কেউ নিউজিল্যান্ডের কাজ করছে, কেউ ইউএস এর কাজ করছে। তাদের দেশে হচ্ছে না কেন? তাদের দেশেও হতে পারে। তো এরা তাদের দেশে দেখছে যে তাদের দেশে কর্মচারীদের যা মাইনে দিতে হবে বা তাদের দেশে যা খরচ সেই কাজটা করাতে, তা আমি যদি ইন্ডিয়ান কোনো কোম্পানিকে পাঠাচ্ছি, সে অনেকটা কম খরচে দেখলেও ভালো কাজ করে দিচ্ছে, গুণগত মান খুব ভালো। তাহলে আমি, আর এটা তো সবটাই নেট ভিত্তিক কাজ, ইন্টারনেটের মাধ্যমে কাজটা চলেও যাচ্ছে। এবং আমার অনেক অস্ট্রেলিয়ান কোম্পানিটা ভাবছে যে আমার তো অনেক কম টাকায় হয়ে গেল, আর ভারতীয় কোম্পানিরা এই কাজটা করে দিল। এই যে আউটসোর্সিং হলো, কাজটা এখান থেকে করে আবার অস্ট্রেলিয়ায় চলে গেল ইন্টারনেটের মাধ্যমে। এই যে পরিষেবা প্রদান, ভারতের একটা বিশাল সম্ভাবনা। সারা বিশ্বে ভারতের এই আইটি কোম্পানিতে, তাই জন্য দেখা যায় সব আইটি কোম্পানিতেই কম বেশি বড় সংখ্যক ভারতীয় রয়েছে বিদেশি কোম্পানিগুলোতে। তার কারণ এটা বিশাল অভ্যন্তরীণ বাণিজ্য। দেশের মধ্যে আইটির প্রচুর কাজ হচ্ছে, দেশের বাইরে তো আছেই, দেশের মধ্যেও এর কিন্তু বিশাল কাজ। সরকারের যেসব সহজ নীতি, বিভিন্ন রকম সুবিধাজনক নীতি এই শিল্পের ক্ষেত্রে, ডেভেলপের ক্ষেত্রে কাজে লাগছে, সেটা একটা বড় কারণ। শক্তিশালী স্টার্ট আপ ব্যবস্থা। স্টার্ট আপটা আমরা জানি যে এখন নতুন একটা কনসেপ্ট, যে কয়েকজন মানে 5-7জন মিলে, একটা মেধাবী ছাত্ররা তারা মিলে একটা ছোট্ট কোম্পানি করলো, যেখানে প্রচুর টাকা যে ইনভেস্ট করতে হবে তার কোনো মানে নেই। নিজেরা মিলে ছোট্ট করে বিভিন্ন ছোট ছোট বিদেশি কোম্পানির কাজগুলো করে দেওয়া, যেটাকে আমরা স্টার্ট আপ বলে থাকি। শুরুতে যে তাকে যে বড় মতো ইনফোসিসের মতো বা টিসিএস এর মতো বা এরকম বড় কোনো কোম্পানি খুলতে দেওয়া নয়, নিজেরাও করা যায়। 5-7জন মিলে এটা অনেকে করছে বিভিন্ন জায়গায়, ছোটখাটো একটা অফিস খুললো, তারা সবাই মিলে কাজ করছে। ঠিক আছে, এই যে ভারতে এই স্টার্ট আপ ব্যবস্থাটা কিন্তু খুব শক্তিশালী। ওকে, তো এইটাই আমাদের মোটামুটি আজকে যা যা আলোচনা করলাম। তাতে কি কি আলোচনা করলাম আমরা? লৌহ ইস্পাত শিল্প, 2 নাম্বার পেট্রোরেশন শিল্প, 3 নাম্বার মোটর গাড়ি নির্মাণ শিল্প, আর 4 নাম্বার হচ্ছে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ শিল্প। তথ্য প্রযুক্তি, যোগাযোগ শিল্প, যোগাযোগ ভিত্তিক শিল্প বা আইসিটি ইন্ডাস্ট্রি। এই 4টে শিল্প ভারতের কোথায় কোথায় গড়ে উঠেছে, এই 4টে শিল্পের ভারতে ডেভেলপমেন্টের কারণ, এই 4টে শিল্পের ক্ষেত্রে ভারতবাসী কি কি প্রবলেম ফেস করতে হচ্ছে, এই 4টে শিল্পের ভবিষ্যৎ সম্ভাবনা, এবং প্রত্যেকটা শিল্পের ইম্পর্টেন্স এবং রিলেটেড বিভিন্ন বিষয়, কোনোটাকে কি নামে ডাকা হয়। সবগুলো যে তোমাদের সিলেবাসে আছে তা নয়, কিন্তু সিলেবাসে মূলত প্রত্যেকটার গড়ে ওঠার কারণ, প্রত্যেকটার অবস্থান, সমস্যা ও সম্ভাবনাটাই মেনলি। তারপরেও এই টার্মগুলো না জানলেও কিন্তু মুশকিল, এই জন্য আমরা এটাকে আলোচনা করলাম। আমরা এই বিগত একটা ক্লাস এবং আজকের ক্লাস, এই দুটো ক্লাসের মাধ্যমে ভারতের শিল্প, এত বড় একটা চ্যাপ্টারে ওভারঅল যা সিলেবাসে আছে সেটা একটা খুব সহজে চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার। কতটা পেরেছি আমি জানি না, তোমরা ফিডব্যাক দেবে। আর এরকম আরো অনেক টিউটোরিয়াল ভিডিও ভূগোলের আসবে। তোমাদের অনেকগুলো ভিডিও অলরেডি ভূগোলের এসে গিয়েছে 4th সেমিস্টারে, আরো কয়েকটাই আসবে। আশা করা যাচ্ছে আমরা এই মাসের মধ্যেই তোমাদের এই ভিডিওগুলো দিয়ে দিলে ভূগোলের ওভারঅল সিলেবাসটা কভার হয়ে যাবে। যে ক্ষেত্রে তোমাদের স্কুলের কোনো কারণে কোনো একটা ক্লাসে তুমি অ্যাবসেন্ট ছিলে বা প্রেজেন্ট থাকতে পারোনি, কিন্তু ক্লাসটাও দরকার। তোমরা অনেক সময় দেখা যাচ্ছে যে স্কুলে যেহেতু হয়ে গিয়েছে, স্যার ম্যামরা হয়তো সময় পেলে উঠতে পারছেন না তোমাকে আরেকবার পড়ানো, তোমরা এই ক্লাসের মাধ্যমেও কিন্তু সিলেবাসটা সম্বন্ধে বা টপিকটায় কি আছে সেটা কিন্তু তুমি জেনে যেতে পারো। এবং আমাদের এই ক্লাসের সঙ্গে সঙ্গে কিন্তু আরো অন্যান্য সাবজেক্টেরও ক্লাস আসছে, সেগুলোতেও ফোকাস করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন দিয়ে পড়াশোনা করো। আরবার নতুন কোনো একটা ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব। আজকের জন্য এই পর্যন্তই। নমস্কার।